ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই সামান্য একটা চাকর হয়ে আমার গায়ে হাত দিস? ম্যাডাম, ওই বাসটা আপনার দিকে আসছিল, তাই বাধ্য হয়ে আপনাকে সরানোর জন্য ধরেছি। তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমার খুব ভালো করে চেনা আছে। এরপর যদি আর কোনোদিনও আমার গায়ে হাত দিস, তবে তোকে মেরেই ফেলবো। আবির আর নিশি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। নিশি মোবাইল টিপতে টিপতে রাস্তার মাঝখানে হাসছিল, আর আবির নিশির পিছন পিছন। হঠাৎ আবির দেখে একটা বাস নিশির দিকে দ্রুত আসছে। আবির দৌড়ে নিশিকে এক টানে রাস্তার মাঝখান থেকে ছাড়িয়ে আনতেই নিশি আবিরের গালে থাপ্পড় দিয়ে কথাগুলো বলল। ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। আবির আশেপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে চোখে পানি ফেলছে। আবির নিশিকে বাঁচালো, আর তার জন্য নিশি আবিরের গালে হাত তুলো। এটাই হলো বর্তমান সমাজের নিয়ম। কেউ কারো উপকার করলে তার বিনিময়ে আঘাত পেতে হয়। এসব ভেবে চোখে পানি ফেলছে আবির। কিছু না বলে আবার নিশির পেছনে হাঁটতে থাকে। একটু পর একটা গাড়ির কাছে এসে নিশি বলে, আয় ছোট লোকের বাচ্চা, গাড়ি ড্রাইভ কর। আবির ঠিক আছে বলে গাড়ি ড্রাইভ করতে থাকে। চলুন এবার পরিচয়টা দেয়া যাক। আমাদের গল্পের নায়ক আবির। আবির জানে না তার বাবা মাকে, আদৌ তারা বেঁচে আছে কিনা তারা। আবিরের বয়স যখন 5 বছর, তখন যমুনা ও ফিউচার পার্কে থেকে নিশির আব্বু আম্মু আবিরকে সেখানে কান্না করতে দেখে বাসায় নিয়ে আসে। কিন্তু নিশি আবিরকে সহ্য করতে পারে না ছোট থেকেই। সেই থেকেই আবির নিশিদের বাসায় চাকরের কাজ করে। আর আমাদের গল্পের নায়িকা জান্নাতুল নিশি চৌধুরী, বাবা নজরুল চৌধুরী, আর আম্মু নাজমা চৌধুরী, একমাত্র মেয়ে। নিশি এবার মাস্টার্সে পড়ছে। বাকি গল্পে জানতে পারবেন। একটু পর বাসার সামনে এসে আবির গাড়ি থামালো। নিশি গাড়ি থেকে নেমে বলে, আয় ছোট লোক, আমার ব্যাগ দিয়ে ভিতরে আয়। জি ম্যাম, আসছি। বলেই নিশি ভিতরে চলে যায়। আবির নিশির ব্যাগ নিয়ে বাসার ভেতরে যেতেই আবিরের ঠোঁটে রক্ত দেখে নাজমা চৌধুরী বলে, কিরে আবির, তোর ঠোঁটে রক্ত কেন? গালও কেমন লাল হয়ে আছে। তোর গায়ে হাত তুলেছে কে? আমার গায়ে কে হাত তুলবে খালা? আসলে রাস্তায় পড়ে গিয়েছিলাম খালা, তখন ঠোঁট কেটে যায়, আর হয়তো গালে দাগ পড়ে গেছে। তোর গাল দেখে তো মনে হচ্ছে কেউ থাপ্পড় দিয়েছে। তুই মিথ্যে বলছিস আমাকে? তোমাকে কেন মিথ্যে বলবো খালা? আচ্ছা, আমি যাই এখন। বলেই আবির এক প্রকার দৌড়ে চলে যায়। নিশি যেতে নিলে নাজমা চৌধুরী বলে, নিশি, সত্যি করে বলতো, আবিরের ঠোঁটে রক্ত কেন? তুই আবার ওর গায়ে হাত তুলেছিস? গিয়ে ওকে জিজ্ঞাসা করো, আমি কি জানি, আমাকে জিজ্ঞাসা করছো? বলেই আগে কটকট করতে করতে চলে যায় নিশি। নাজমা চৌধুরী ভালো করেই জানে তার মেয়েরই কাজ এটা। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে যায়। আবির নিশির রুমে ব্যাগ রেখে আসতে গেলে নিশি বলে, আয় ছোট লোক, বিকেলে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাব, তুই আমার সাথে যাবি। 4টার থেকে যেন 1 সেকেন্ডও লেট না হয়। জি ম্যাম, মনে থাকবে, লেট হবে না। এখন আমার সামনে থেকে যা। আবির মাথা নিচু করে নিজের রুমে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে চমকে ওঠে। গালে 5 আঙ্গুলের ছাপ লেগে আছে, আর ঠোঁট কেটে যে রক্ত বের হয়েছে তা শুকিয়ে জমাট বেঁধে আছে। ঠোঁটে হাত রেখে বলে আবির, গরিবের রক্তের বুঝি কোনো দাম নেই? আর কত রক্ত ঝরবে এভাবে? গালের মধ্যে 5 আঙুলের দাগ লেগে আছে। আঙ্কেল আন্টি এত ভালো, তাদের মেয়ে হয়ে নিশি এতটা অহংকারী কি করে হলো? গরিবকে মানুষই মনে করে না তিনি। বলে ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্ত পানি দিয়ে ধুয়ে নেয়। রুমে এসে ফ্রিজ থেকে বরফ নিয়ে একটা কাপড়ে পেঁচিয়ে গালের মধ্যে কিছু সময় রেখে শুয়ে পড়ে বেডে। বিকেলে আবির ঘুমিয়ে আছে, হঠাৎ কেউ তার উপর ঠান্ডা পানি ছুঁড়ে মারে। আবির এক লাফে উঠে দেখে নিশি রাগে লুকিয়ে তার দিকে তাকিয়ে আছে। আবির ভয় ভয় বলে, ম্যাম, আপনি? আয় ছোট লোক, তোকে বলেছি না 4টা থেকে যেন 1 সেকেন্ডও দেরি না হয়। আর এখন বাজে 4টা 5, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? তোর বাপ আমাকে নিয়ে যাবে? সরি ম্যাম, আসলে এই ঘুমের চোখ লেগে গেছিলো। কখন 4টা বেজে গেছে বুঝতেই পারিনি। আমি এখনই আসছি। তোর থেকে কোনো বাহানা শুনতে চাই না। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গাড়ির সামনে আসবি, না হলে তোকে আজ কি করব আমি নিজেই জানি না। আমি এখনই আসছি ম্যাম।
নিশি চলে যেতেই আবির উঠে কোনো রকমে চেঞ্জ করে এক প্রকার দৌড়ে নিচে এসে দেখে নিশি গাড়ির ভেতরে বসে আছে। আবির গাড়িতে উঠে বসে বলে, কোথায় যাবো ম্যাম? যমুনা ফিউচার পার্কে। আবির ঠিক আছে বলে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। 30 মিনিট পর গাড়ি এসে পার্কের সামনে থামে। গাড়ি থেকে নেমে নিশি বলে, এখান থেকে কোথায় যাবি? এখান থেকে কোথাও যাবি না। আমি এসে যেন এখানে দেখতে পাই। আবির ঠিক আছে বলতেই নিশি হাঁটতে গেলে তার বান্ধবীরা গাড়ির সামনে চলে আসে। সঞ্জিতা বলে, কি রে, তোর এত লেট হলো কেন আসতে? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আর বলিস না ছোট লোকটা আর বলিস না ছোট লোকটাকে বলেছি 4টায় রেডি হয়ে গাড়ির সামনে থাকতে। ছোট লোকটা ঘুমিয়েছিল, তাই লেট হয়ে গেল। আচ্ছা চল ভিতরে যাই। তুই যা, আমি আসছি। আজও ছোট লোকটার সাথে কথা বলবি, তাই না? আমি বুঝি আমি বুঝি আমি বুঝি না তুই ওর সাথে এত কিসের কথা বলিস? তোকে বুঝতে হবে না, তুই যা, আমি আসছি। নিশি বিরক্তি নিয়ে চলে যায়। সঞ্জিতা গাড়ির সামনে গিয়ে দরজা নক করে। আবির কাছ নামতেই সঞ্জিতা একটু ঝুঁকে বলে, কি মিস্টার আবির, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আবার আপনি? তোমাকে কতবার বলেছি আমাকে তুমি করে বলবে। আচ্ছা বলবো। তা আপনি জাননি কেন আপনার বান্ধবীদের সাথে? যাবো তো, তোমার সাথে একটু কথা বলতে এলাম। আচ্ছা, তোমার ঠোঁটে কিসের দাগ এটা? পরে গিয়েছিলাম। মিথ্যে বলতেও শেখনি। নিশি আবার তোমার গায়ে হাত তুলেছে, তাই না? গরিব হয়ে জন্ম নিয়েছি, এগুলো তো সহ্য করতেই হবে। তুমি কেন এত অপমান সহ্য করে ওখানে পড়ে আছো? আমি কতবার বললাম চলে এসো আমার বাসায়। আব্বুকে বলে আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিই। এটা আমি পারবো না। ছোটবেলায় যদি আঙ্কেল আন্টি আমাকে রাস্তা থেকে তুলে না আনতো, তাহলে হয়তো এতদিনে আমাকে শিয়াল কুকুরেই খেয়ে ফেলতো। তুমি দেখো নিশি, একদিন ঠিক তার ভুল বুঝতে পারবে। তুমি সেই অপেক্ষায় থাকো। আচ্ছা আমি গেলাম, রাতে কল করবো তোমাকে, রিসিভ করো। আবির ঠিক আছে বলতেই সঞ্জিতা ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে সবার সাথে বসতে তন্ময় বলে, কিরে, তোর কথা শেষ হলো ওই চাকরটার সাথে? ঠিক করে কথা বল তন্ময়, আমিরও তোর আমার মতো মানুষ। আয় তোরা থাম তো। আগামী পরশু আব্বু আম্মুর ইউনিভার্সিটি। আমি আব্বু আম্মুকে সারপ্রাইজ দিব বলে তোদের সাথে কথা বলতে এলাম। আর তোরা কি শুরু করলি? আচ্ছা সরি, এখন বল আমাদের কি করতে হবে? শোন, আব্বু আম্মুকে না জানিয়ে আমাদের বাসায় ছাদে আমরা একটা পার্টির আয়োজন করব। আর শোন কাকে কি করতে হবে। এরপর নিশি সবাইকে সব বলে। সবাই একসাথে ঠিক আছে বলে। আরো কিছু সময় সবাই আড্ডা দিয়ে পার্ক থেকে বের হয়ে নিশি যাকে গাড়িও নেই আবিরও নেই। নিশির আগে কটমট করতে করতে বলে, ছোট লোকটাকে বলছি এখান থেকে না যেতে। ওর এত বড় সাহস, ও আমার কথায় অবাধ্য হলো। আজ যে আমি ওকে কি করব। আচ্ছা নিশি চল, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। তোরা যা, আমি এখানেই আছি। তখনই আবির গাড়ি নিয়ে আসে। নিশি আবিরের কাছে গিয়ে ঠাস করে গালে থাপ্পড় দিয়ে বলে, আয় ছোট লোক, তোকে কতবার বলেছি এখান থেকে না যেতে। কোথায় গিয়েছিলি বল? আসলে ম্যাম, একটা ছোট বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছিল, আর ছেলেটার মা তাকে নিয়ে কান্না করছিল। আমি তাদের হসপিটালে দিতে গিয়েছিলাম। তোর এত বড় সাহস, তুই আমার গাড়িতে রাস্তার মানুষকে তুলেছিস, আমার গাড়ি তুই নোংরা করেছিস। আজ আমি তোকে। বলেই পা থেকে জুতো খুলে ইচ্ছে মতো মারতে থাকে। চামড়া জুতো হওয়ায় প্রতিটি আঘাতের দাগ পড়েছে আবিরের শরীরে। নিশি এতই জোরে আঘাত করেছে, জুতোর ভারী মুখে লাগতেই ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। গাল লাল হয়ে যায় জুতোর বাড়িতে। সঞ্জিতা নিশির কাছে এসে নিশিকে থামিয়ে বলে, নিশি, অনেক হয়েছে, এবার থাম। ছেলেটার শরীর লাল, রক্ত পড়ছে, আর কত মারবি? একটা অসহায় মানুষকে সাহায্য করেছে, ভুল কি করেছে? তুই এই ছোট লোকটার হয়ে সাফাই দেওয়া বন্ধ কর। আর তুই এটা তোর বাপের গাড়ি পেয়েছিস? হ্যাঁ, গাড়ি নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আয়, নয়তো আমি তোকে মেরেই ফেলবো। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে।
শরীরে বেশ কয়েক জায়গায় কেটে রক্ত পড়ছে। কোনো রকমের গাড়িতে উঠে ড্রাইভ করতে থাকে। এরপর গাড়ি ওয়াশ করতে দিয়ে একটা বেঞ্চে শুয়ে পড়ে। এদিকে সঞ্জিদা নিশিকে বলে, কাজ তুই ঠিক করিসনি নিশি। একটা বাচ্চাকে বাঁচানোর জন্য না হয় তোর গাড়িতে করে নিয়ে গেছে, তাই বলে তুই এইভাবে মারবি? তোর এত লাগছে কেন? হুম, ছোট লোকটার জন্য? আবার ছোট লোকটার প্রেমে টেপে পড়িসনি তো? শুধু টাকা পয়সা দিয়েই বড়লোক হয়েছিস, মনটা গরিবই রয়ে গেল তোর। প্রেমে পড়েছি নাকি? শুন, আবিরের মতো ছেলেকে লাইফ পার্টনার হিসেবে পাওয়ার ভাগ্যে লাগে। আচ্ছা, এটা তো জানা ছিল না। এই ছোট লোকটাকে নাকি জীবনসঙ্গী করে পাওয়ার ভাগ্যের ব্যাপার। আয় তন্ময়, চল তো, আমাকে বাসে পৌঁছে দিবি। ঠিক আছে চল, আর তোরাও চলে যা। বলেই নিশি তন্ময়ের বাইকে উঠে বসে। সঞ্জিদা নিজের গাড়ি নিয়ে চলে যায়। তন্ময় নিশিকে বাসায় দিয়ে নিজের বাসায় চলে যায়। নিশি বাসায় আসতেই তার আম্মু বলে, কিরে আবির কোথায়? দুজন একসাথে গেলি আর তুই একা আসলি? আবির গাড়ি ওয়াশ করতে গেছে, তাই আমি চলে এসেছি। গাড়ি ওয়াশ করতে গেছে মানে? মাত্র 2 দিন আগে না গাড়ি ওয়াশ করে আনলি? তোমাদের আবির তো জনগণের সেবা না করে থাকতে পারে না। রাস্তার একটা বাচ্চাকে গাড়িতে করে হসপিটালে নিয়ে গেছে, আর পুরো গাড়ির রক্তে ভরে গেছে। কেন, তোরা কি অ্যাক্সিডেন্ট করেছিলি নাকি? অ্যাক্সিডেন্ট করব কেন? কার না কার গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল, আর ও সেই ছেলেটাকে আমার গাড়িতে তুলেছে। এটা তো ভালো কথা, একটা অসহায় মানুষকে সাহায্য করেছে। ভালো না ছাই। বলেই নিশি হনহন করতে করতে নিজের রুমে চলে যায়। নাজমা চৌধুরী মেয়েকে এভাবে যেতে দেখে মনে মনে বলে, মেয়েটাকে মানুষ করতে পারলাম না আমি, বা ওর আব্বু তো এমন নয়, তাহলে ও কেন এমন হলো? আবিরের মতো এত ভালো একটা ছেলেকে সহ্য করতে পারে না। কবে যে এই মেয়ে ভালো হবে? এমন আরো অনেক কথা ভাবতে ভাবতেই নিজের রুমে চলে যায়। এদিকে আবির বেঞ্চে শুয়ে আছে। হঠাৎ তার মোবাইলটা বেজে ওঠে। অনেক কষ্টে শোয়া থেকে উঠে মোবাইলে হাত দিয়ে দেখে সঞ্জিতার কল রিসিভ করে বলে, বলেন। কোথায় আছো তুমি আবির? গাড়ি ওয়াশ করতে এসেছি, এখনো ওখানেই আছি। তোমার লোকেশন বলো, আমি আসছি। আপনি এখানে এসে কি করবেন? তোমাকে পিটাবো, বলতে বলছি না, বলো। এরপর আবির তার লোকেশন বলে। এরপর সঞ্জিতা এসে দেখে আবির বেঞ্চে শুয়ে আছে। আবিরের মাথায় হাত রাখতেই আবির চোখ খুলে দেখে সঞ্জিতা। এখানে শুয়ে আছো কেন? আর এখনো ডাক্তারের কাছে যাওনি কেন? ডক্টর লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। এই ক্ষত এমনি এমনি ঠিক হবে না, এসো আমার সাথে। কোথায় যাব আপনার সাথে? গেলেই দেখতে পাবে, এসো। আর এই যে ভাই, গাড়ি ওয়াশ করা হয়ে গেলে আমরা এসে নিয়ে যাব। বলেই সঞ্জিতা আবিরকে তার গাড়িতে করে হসপিটালে নিয়ে আসে। এরপর ডক্টর আবিরের মুখে সাবলন আর তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে কিছু মেডিসিন লিখে দেয়। সঞ্জিতা আবিরকে নিয়ে মেডিসিন কিনে দিয়ে চলে আসে গাড়ির, সেখানে ওয়াশ করতে দিয়েছে। সেখানে এসে দেখে গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। আবির বলে, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপনি সত্যিই অনেক ভালো। আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কখনো যদি আপনার কোনো প্রয়োজনে আসি বলবেন। বন্ধুকে ধন্যবাদ দিতে হয় না, আর বন্ধুর কাছে কেউ ঋণী হয় না, বুঝলে? মেডিসিনগুলো টাইম টু টাইম নিবে, মনে থাকে। থাকবে। আচ্ছা এখন আমি যাই, লেট হয়ে গেছে অনেক। সঞ্জিতা ঠিক আছে বলে নিজের গাড়িতে উঠে চলে যায়। আবিরও গাড়ি নিয়ে চলে আসে বাসায়। বাসায় আসতেই আবিরের মুখের অবস্থা দেখে নুরুল চৌধুরী বলে, কি রে বাবা, তোর মুখের এই অবস্থা কেন? কারা মেরেছে তোকে? পাশেই নিশি আর নাজমা চৌধুরী দাঁড়িয়ে আছে। নিশি তার আব্বুকে খুব ভয় পায়। এখন আবির যদি সত্যিটা বলে তাহলে তার আব্বু তাকে কি করবে সেটা নিশি ভালো করেই জানে। ভয় ভয় আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বলে, আসলে অ্যাঙ্কেল, রাস্তা দিয়ে আসার সময় কিছু হাইজ্যাকার ধরেছিল আর তারাই মেরেছে। তুই ডক্টরের কাছে গিয়েছিলি? আচ্ছা তুই রুমে যা, আমি ডক্টরকে কল করে আসতে বলছি। লাগবে না অ্যাঙ্কেল, আমি ডক্টর দেখিয়ে এসেছি আর মেডিসিনও এনেছি। ঠিক আছে তুই রুমে যা, নাজমা ওকে কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দাও। ঠিক আছে, তুই রুমে যা বাবা, আমি আসছি। আবির ঠিক আছে বলে রুমে চলে যায়। নিশি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে।
এটা চোখে এড়ায় না নাজমা চৌধুরী। সে খুব ভালো করেই বুঝতে পারছে আসল ঘটনাটা কি। কিচেনে গিয়ে একটা প্লেটে খাবার নিয়ে আবিরের রুমে গিয়ে দেখে আবির শুয়ে আছে। নাজমা চৌধুরীকে দেখে আবির উঠে বসে। নাজমা চৌধুরী আবিরের পাশে বসে বলে, তুই তোর আঙ্কেলকে মিথ্যে বললি কেন? কেন আন্টি, আমি আবার কি মিথ্যে বললাম? আমি ভালো করে জানি হাইজাকারের গল্পটা বানোয়াট। তোকে নিশি আজও মেরেছে, তাই না? বাদ দাও তো আন্টি, নিশি এখনো ছোট, আস্তে আস্তে বড় হলে সব ঠিক হয়ে যাবে। নিশিকে ভালোবাসিস, তাই ওর দোষগুলো লুকিয়ে রাখিস, তাই না? তুমি কি করে বুঝলে আমি যে নিশিকে ভালোবাসি? ছোট থেকে তোকে কোলে পিঠে করে বড় করেছি, তোকে বুঝবো না? আচ্ছা, অনেক বুঝেছো, এখন খাইয়ে দাও, খুব ক্ষুধা পেয়েছে। এরপর নাজমা চৌধুরী আবিরকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে চলে যায়। আবির শুয়ে আছে, তখনই তার মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখে সঞ্জিতা কল করেছে। কল রিসিভ করতে সঞ্জিতা বলে, কে মিস্টার, কি করছো? এই তো শুয়ে আছি, তুমি কি করছো? আমিও শুয়ে আছি। কিছু খেয়েছো আর মেডিসিন নিয়েছো? আন্টি মাত্রই খাবার খাইয়ে মেডিসিন দিয়ে গেল। আচ্ছা, তাহলে এখন শুয়ে থাকো, রাতে কল দিব। আবির ঠিক আছে বলে কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে নিশি রুমে এসে একা একা বলতে থাকে, আমি বুঝতে পারি না আব্বু আম্মু এই ছোট লোকটাকে নিয়ে এত কেন মাতামাতি করে। মনে হয় আমি না, এই ছোট লোকটাই তাদের সবকিছু। যেভাবে হোক এই ছোট লোকটাকে আমি এই বাসা থেকে বের করেই ছাড়বো। বলেই রাগে ফুসফুস করতে থাকে। এইদিকে সন্ধ্যায় নুরুল চৌধুরী আবিরকে ডাকতে এসে দেখে আবির শীতে কাঁপছে। আবিরের পাশে বসে মাথায় হাত রাখতেই দেখে জ্বরে শরীর আগুন হয়ে আছে। নুরুল চৌধুরী নাজমা চৌধুরীকে ডাকে, নাজমা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো এখানে। কি হয়ে এভাবে ডাকছো কেন? জ্বরে ওর শরীর পুড়ে যাচ্ছে, তুমি মাথায় জলপট্টি দেবার ব্যবস্থা করো। আমি ডক্টরকে কল করে আসতে বলছি। কি বলছো তুমি? আচ্ছা, আমি এখনই ওর মাথায় জল পট্টি দেওয়ার ব্যবস্থা করছি, তুমি কল করো ডক্টরকে। নাজমা চৌধুরী আবিরের রুমে এসে বলেই নাজমা চৌধুরী একটা বাটিতে করে পানি আর একটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়ে এসে আবিরের মাথায় জলপট্টি দিতে থাকে। নুরুল চৌধুরী ডক্টরকে কল করে আসতে বলে। চেঁচামেচি শুনি নিশি আবিরের রুমে এসে দেখে তার আম্মু আবিরের মাথায় জলপট্টি দিচ্ছে আর তার আব্বু বসে আছে পাশে। নিশি তার আব্বুকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে আব্বু আম্মু? ওর মাথায় পানি দিচ্ছে কেন? জ্বরে ওর শরীর পুড়ে যাচ্ছে, তাই। তুই হঠাৎ এখানে? তোমাদের চেঁচামেচি শুনে আসলাম। বলেই নিজের রুমে চলে যায় আর মনে মনে বলে, ছোট লোকটা এখন আবার নাটক শুরু করেছে। ছোট লোকটা এখন আবার নাটক শুরু করেছে শুধু আব্বু আম্মুর সিম্পিতি পাওয়ার ধান্দা। বলে একটা কাচের শোপিস ছুঁড়ে মারে ফ্লোরে। এদিকে একটু পর ডক্টর এসে আবিরের চেক আপ করে বলে, ওকে এইভাবে কারা মেরেছে? ওর শরীরে মারির দাগ, ঠোঁটে গালেও খুব আঘাত করেছে মনে হচ্ছে। ও তো বললো হাইজাকার। আচ্ছা ডক্টর, ভয়ের কিছু নেই তো? আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি আর এই মেডিসিনগুলো এনে ওইগুলো দিতে থাকুন। আশা করি কালকের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর। চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। বলে নুরুল চৌধুরী ডক্টরকে বাসার বাহিরে এগিয়ে দিয়ে তার ফি দিয়ে বিদায় দিয়ে ভিতর এসে পড়ে। এইদিকে নাজমা চৌধুরী আবিরের উপর একটা কম্বল টেনে দিয়ে নিশির রুমে গিয়ে দেখে নিশি বসে বসে মোবাইল টিপছে। নিশি তার আম্মুকে দেখে বলে, আরে আম্মু, তুমি কিছু বলবে? নাজমা চৌধুরী কিছু না বলে নিশির কাছে গিয়ে ঠাস করে গালে থাপ্পড় দিয়ে বলে, তুই কি মানুষ? ছেলেটাকে এভাবে মারতে একবারও তোর বুক কাঁপলো না? তোর জন্য আজ ছেলেটার এই অবস্থা। একটা এতিমের গায়ে তুই কি করে পারলি এভাবে হাত তুলতে? তুই আমাদের মেয়ে, এটা ভাবতেও ঘৃণা হচ্ছে। আম্মু, এই রাস্তার ছেলেটার জন্য তুমি আমার গায়ে হাত তুললে? নিজের মেয়ের চেয়ে রাস্তার ছেলেটা তোমার কাছে বড় হয়ে গেল। কাকে তুই রাস্তার ছেলে বলছিস? ভুলে গেছিস আজ যে তুই বেঁচে আছিস তাও এই রাস্তার ছেলেটার জন্য। ছোটবেলা যখন পুকুরে পড়ে মরে যাচ্ছিলি, ওই রাস্তার ছেলেটাই তোকে বাঁচিয়েছিল। তার জন্য আব্বু আর তুমিও ওকে রাস্তা থেকে তুলে এনে এত বড় করেছো, হিসাব বরাবর। এই বাড়িতে আসার পর থেকে তুই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করছিস। একটা কথা মনে রাখিস, একদিন ওই রাস্তার ছেলেটার পা ধরে তোকে কাটতে হবে। বলেই নাজমা চৌধুরী এক সেকেন্ডও সেখানে না থেকে
বের হয়ে যায়। নিশি রাগে কটমট করতে করতে বলে, সেই দিন আসার আগে আমি নিজেকে শেষ করে দিব। সেই দিন আসার আগে আমি নিজেকে শেষ করে দিব আম্মু। সেই দিন আসার আগে আমি নিজেকে শেষ করে দিব আম্মু। আজ ওর জন্য তুমি আমার গায়ে হাত তুললে, এর হিসাব আমি ওর থেকে নিবই, অবশ্যই নিব। বলি সজোরে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে আবির ঘুম থেকে উঠে মাথা চেপে ধরে বসে আছে। মোবাইল হাতে নিয়ে দেখে সঞ্জিতা 10 বার কল দিচ্ছিল। আবির কল ব্যাক করে, সাথে সাথে সঞ্জিতা কল রিসিভ করে। হ্যালো আবির, তুমি ঠিক আছো তো? কুল কুল, আমি ঠিক আছি। এখন রাতে একটু জ্বর এসেছিল, তাই তোমার কলটা রিসিভ করতে পারিনি। মেডিসিন নিয়েছো তুমি? মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর খাবো। তুমি খেয়েছো? অনেক আগে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে মেডিসিন নাও। আবির ঠিক আছে বলে উঠে ফ্রেশ হতে গেলে নিশি আবিরের রুমে এসে বলে, আমার কলেজের সময় হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয়। ঠিক আছে ম্যাম, আমি আসছি, আপনি যান। নিশি চলে যেতেই আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে আসতেই নাজমা চৌধুরী আবিরের কাছে এসে কপালে হাত দিয়ে বলে, জ্বর তো কমেছে মনে হচ্ছে, আয় নাস্তা করে মেডিসিন খাবি। আবির ঠিক আছে বলে একটা চেয়ারে বসতেই নিশি উঠে যায়। নুরুল চৌধুরী বলে, কি হলো, তুই উঠলি? খাওয়া শেষ? আব্বু খাওয়া শেষ, আমি গাড়িতে অপেক্ষা করছি, খেয়ে চলে আয়। বলেই নিশি চলে যায়। নুরুল চৌধুরী না বুঝলেও আবির আর নাজমা চৌধুরী ঠিকই বুঝেছে নিশি এভাবে উঠে যাওয়ার কারণ। আবির কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে রুমে এসে মেডিসিন খেয়ে বাহিরে আসতেই নিশি বলে, আয় ছোট লোক, এত সময় লাগে তোর আসতে? কত বছর ধরে না খেয়েছিলি যে আজকে সব একসাথে গিলিস? আমি তো বেশি লেট করিনি ম্যাম। নিশি আবিরের গালে থাপ্পড় দিয়ে বলে, আমার মুখে মুখে কথা বলার সাহস তুই কোথায় পেলি? এখন গাড়ি চালা আর একটা রেস্টুরেন্টে যা, তোর জন্য আমার আজও খাওয়া হয়নি। আবির কিছু না বলে মাথা নিচু করে গাড়িতে উঠে বসে। নিশি উঠলে আবির ড্রাইভ করতে থাকে। একটু পর একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায়। নিশি গাড়ি থেকে নেমে বলে, আজ যদি এসে তোকে না দেখি তাহলে কালকে যে অবস্থা করেছি আজও তাই করব, মনে রাখিস। আবির মাথা নাড়িয়ে ঠিক আছে বলে গাড়িতে বসে থাকে। হঠাৎ দেখে একটা বাচ্চা রাস্তার মাঝে হাঁটছে আর দুই পাশ থেকে গাড়ি আসছে। একটা মেয়ে চিৎকার করে কান্না করছে, গাড়ির জন্য সামনে এগোতে পারছে না। আবির গাড়ি থেকে নেমে দৌড়ে বাচ্চাটার কাছে যেতে শুরু করে। হঠাৎ দেখে একটা গাড়ি বাচ্চাটার দিকে আসছে। আবির দৌড়ের গতি আরো বাড়িয়ে দেয়। গাড়িটা বাচ্চাকে যখনই ধাক্কা দিতে যাবে আবির তার আগেই বাচ্চাটাকে নিয়ে রাস্তার একপাশে চলে যায়। রাস্তার পাশে একটা ভাঙা ইটের টুকরোতে হাত লেগে অনেকটা কেটে যায় আবিরের। মেয়েটা দৌড়ে বাচ্চাটার কাছে এসে আবিরের থেকে নিয়ে সারা মুখে চুমু দিতে থাকে আর কান্না করতে থাকে। আবির বলে, রাস্তায় বাচ্চাকে নিয়ে বের হয়েছেন, খেয়াল রাখবেন না? আমি ওকে গাড়িতে রেখে পাশের একটা দোকানে গিয়েছিলাম ভাই, বুঝতে পারিনি। ঠিক আছে, এবার কান্না থামান, আর হ্যাঁ, এরপর থেকে খেয়াল রাখবেন। আপনাকে কে বলে ধন্যবাদ দেব আমার জানা নেই ভাই, আজ আপনার জন্য আমার মেয়েটা বেঁচে গেল। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য ছিল। আচ্ছা, আমি আসি। কবিতা আবিরের হাতের দিকে তাকিয়ে দেখে অনেকটা কেটে গেছে, রক্ত পড়ছে বেশ। আপনার হাত তো অনেকটা কেটে গেছে, চলুন আপনাকে ডক্টর দেখাতে হবে। না না, ডক্টর দেখাতে হবে না, এতিমের রক্ত বলে কিছু হয় না। কেন, আপনার কেউ নেই? না, কেউ নেই। ছোটবেলায় রাস্তা থেকে এক আঙ্কেল আন্টি কুড়িয়ে নিয়ে মানুষ করে। যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে ভাইয়া বলে ডাকতে পারি? এতে কিছু মনে করার কি আছে? আমাকে আপনি ভাইয়া বলতেই পারেন। তাহলে বোনকে কিন্তু আপনি করে বলা যাবে না, আর ভাই হলে বোনের সকল আবদারও পূরণ করতে হবে। ঠিক আছে বোন, তাই হবে। আমার নাম কবিতা, আর তোমার নাম কি ভাইয়া? আমি আবির। আচ্ছা, এখন যাই, ম্যাম সাহেবকে কলেজে নিয়ে যেতে হবে। আগে ডক্টরের কাছে যেতে হবে, পরে ম্যামকে নিয়ে কলেজে যাবে। কবিতা এক প্রকার জোর করিয়ে আবিরকে ডক্টরের কাছে নিয়ে যায়। এরপর ক্ষতস্থানে ড্রেসিং করে দিয়ে আবিরের মোবাইল নাম্বার নিয়ে চলে যায়। আবির গাড়ির কাছে আসতেই নিশি আবিরের গালে থাপ্পড় দিয়ে বলে, আয় ছোট লোক, তোকে বলেছিলাম না কোথাও না যেতে?
তার জন্য আমার প্রথম তোর জন্য আমার প্রথম ক্লাসটা এখন মিস হবে? আসলে ম্যাম একটা আবিরকে থামিয়ে দিয়ে নিশি বলে। কোনো এক্সকিউজ শুনতে চাই না তোর কাছ থেকে। আবার হাতে ব্যান্ডেজ করা হয়েছে তাই না? কোনো মেয়ের সাথে নোংরামি করতে গিয়েছিলি? হ্যাঁ, পাবলিক ধরে হাত ভেঙে দিয়েছে। কিছু না, চলুন, নয়তো আপনার দ্বিতীয় ক্লাসও মিস হয়ে যাবে। বলি আবির গাড়িতে উঠে বসে। নিশির আগে কটমট করতে করতে গাড়িতে উঠে বসে। এরপর দুজনে চলে আসে কলেজে। নিশি গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে চলে যায়। আবির গাড়ি পার্ক করে গাড়িতেই বসে আছে। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইলে হাত দিয়ে দেখে নুরুল চৌধুরীর কল। কল রিসিভ করতেই নুরুল চৌধুরী বলে, আবির, কোথায় তুই? নিশিকে কলেজে পৌঁছে দিয়ে সেখানে বসেছে। আঙ্কেল, কি হয়েছে? আর বলিস না, অফিসে যাচ্ছিলাম, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি তোকে লোকেশন পাঠাচ্ছি, চলে আসতো। অফিসে একটা আজ মিটিং আছে। ঠিক আছে আঙ্কেল, আমি আসছি, আপনি লোকেশন পাঠান। বলি আবির কল কেটে নিশিকে কল করে। নিশি ক্লাসে বসে আছে। মোবাইল হাতে নিয়ে দেখে আবির কল করেছে। বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলে, আয় ছোট লোক, কল করেছিস কেন তুই? আঙ্কেল কল করেছিল, মাঝ রাস্তায় নাকি ওনার গাড়ি খারাপ হয়ে গেছে, আমাকে যেতে বলেছে, এটা বলার জন্যই কল করেছি। ঠিক আছে যা, তবে লেট করবি না। আবির ঠিক আছে বলে গাড়ির স্টার্ট দিয়ে চলে আসে নুরুল চৌধুরীর দেয়া ঠিকানায়। এরপর নুরুল চৌধুরীকে অফিসে পৌঁছে দিয়ে আবার কলেজে চলে আসে। এসে দেখে সঞ্জিদা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আবির গাড়ি পার্ক করে সঞ্জিদার কাছে এসে বলে, তোমার ক্লাস নেই, এখানে দাঁড়িয়েছো যে? তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। তোমার এখন কি অবস্থা সেটা জানার জন্য। কোথায় গিয়েছিলে? আঙ্কেলকে অফিসে দিয়ে আসলাম। হাতে কি হয়েছে তোমার? নিশি কি আবার মেরেছে? আরে না না, রাস্তায় একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে কিছুর সাথে লেগে কেটে গেছে। নিজের জীবনে ঝুঁকি নিয়ে মানুষের সাহায্য করা কি খুব প্রয়োজন? জীবনটা তো কেবল 2 দিনের, কারো বিপদ দেখে চুপচাপ বসে না থেকে তার সাহায্য করাটা কি ভালো নয়? এই জন্যই তোমাকে এত ভালো লাগে। কারোর বিপদ দেখলে তুমি এগিয়ে যাও। তোমার মতো আর একজন ভালো মানুষ আমি দেখিনি। আচ্ছা, আজ বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে? ঠিক আছে, যাবো। আমি বিকেল 4টায় তোমার বাসার সামনে চলে আসবো। মনে থাকবে তো নাকি ভুলে যাবে? না, মনে থাকবে। আচ্ছা, এখন তুমি ক্লাসে যাও। সঞ্জিদা ঠিক আছে বলে মিশে একটা হাসি দিয়ে চলে যায়। আবির গিয়ে গাড়িতে উঠে বসে। একটু পর নিশি এসে গাড়িতে উঠে বসে বলে, তুই নাকি আজ সাঞ্জি থেকে নিয়ে ঘুরতে যাবি? আমি না, উনি বললো আমাকে নিয়ে ঘুরতে যাবে। আর তুইও নাচতে নাচতে রাজি হয়ে গেলি? এই সানজিদার সাথে তোর এত কিসের মাখামাখি? তোদের মধ্যে আবার কিছু নেই তো? আমাদের মাঝে আবার কি থাকবে? উনি খুব ভালো, তাই ওনার কথা শুনি, এতে সমস্যা কোথায় ম্যাম? তোর কাছে আমি কৈফিয়ত দিব নাকি? চল বাসা যাব। আবির কিছু না বলে চুপচাপ গাড়ির স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। একটু পর বাসার সামনে এসে নিশি নেমে চলে যায়। আবির গাড়ি পার্ক করে ভিতরে আসতেই আবিরের হাতে ব্যান্ডেজ দেখে নাজমা চৌধুরী বলে, কিরে, বাসা থেকে গেলি ভালো, হাতে এখন ব্যান্ডেজ কেন তোর? তেমন কিছু না আন্টি, আসলে বাসা থেকে যাওয়ার পর। এরপর আবির সব বলে। সব শুনে নাজমা চৌধুরী বলে, তুই সবার ভালো করতে গিয়ে যে নিজের খেয়াল রাখতে ভুলে যাস, সেটা তুই জানিস? কে বললো আন্টি আমি নিজের খেয়াল রাখিনি? আচ্ছা, তুমি খেয়েছো? না, খাবো এখন। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আমি এখন খেতে বসলে নিশি খাবে না আন্টি, ও খেয়ে যাক, আমি পরে এসে খেয়ে নেবো। তোকে এত আঘাত করে নিশি, তাও তুই ওর কথা এত ভাবিস কেন? তুমি আর আঙ্কেল তো লাভ ম্যারেজ করেছো আন্টি, তোমাকে বলতে হবে এটা। আমারটা 2 দিক থেকে ছিল, তোর মতো একতরফা না। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবারটা নিয়ে তোর রুমে আসছি। আবির ঠিক আছে বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছে। নিশি আবির রুমে এসে বলে, কিরে, খাবার খাবি না? বসে আছিস কেন? আবির একটু অবাক হয় নিশির কথা শুনে। যে মেয়ে সবসময় আবির খেতে বসলে উঠে চলে যায়, আর সে নিজেই এসে বলছে খাবার খাবে কিনা। এটা কি নিশির আবিরের প্রতি ভালোবাসা নাকি নতুন কোনো পরিকল্পনা আবিরকে কষ্ট দেবার? সেটাই বলবো, চলুন এগোনে যাক। আবির মনে মনে বলে, জি, আপনি গিয়ে খেয়ে নিন, আমি একটু পর খাবো। পরে খেতে হবে না, এখন আয় আমার সাথে। আবির ঠিক আছে বলে নিশির পেছনে পেছনে নিচে এসে খাবার টেবিলে বসে। এরপর সবাই একসাথে খাবার খেয়ে নেয়।
আবির রুমে খাবার খেয়ে এ রুমে চলে যায়। নাজমা চৌধুরীও বেশ অবাক হয় আজ আবির খাবার টেবিলে বসার পরও তার মেয়ে কোনো চেঁচামেচি না করে চুপচাপ খেয়ে নিল। তবে কি তার মেয়ে আবিরকে ভালোবাসতে শুরু করেছে? যদি সেটা হয় তবে সবচেয়ে বেশি খুশি হবে সে। এমন আরো হাজারো কথা ভাবতে ভাবতে নিজের রুমে চলে যায়। নিশি নিজের রুমে গিয়ে মনে মনে বলে, এখন থেকে আব্বু আম্মুর সামনে তোর সাথে ভালো ব্যবহার করব। কিছুদিন যাক, তারপর তোকে সারা জীবনের জন্য এই বাসা থেকে যাবার ব্যবস্থা আমি করব। তোর জন্য আমার আম্মু এই প্রথম আমার গায়ে হাত তুলেছে। এত সহজে আমি তো তোকে ছাড়বো না, কুত্তার বাচ্চা। এদিকে আবির রুমে শুয়ে শুয়ে নিশির কথাই ভাবছে। নিশি কি তবে আমাকে ভালোবাসতে শুরু করছে? যদি তাই হয় তবে আর মার খেতে হবে না। কিন্তু নিশির হঠাৎ করে এত পরিবর্তন হওয়ার কারণ কি? ও কি ওর ভুলগুলো বুঝতে পেরেছে? সে যাই হোক, আর হয়তো মার খেতে হবে না। এমন আরো হাজারো কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। বিকেলে মোবাইলের রিংটনে ঘুম ভাঙে আবিরের। ঘুম ঘুম চোখে কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? তুমি এখনো ঘুমাচ্ছ? আজ না তোমার আমার সাথে দেখা করার কথা? ও তুমি, কটা বাজে এখন? এখন 4টে বাজে। এখনই উঠে ফ্রেশ হয়ে চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আবির ঠিক আছে বলে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হতে গেলে নিশি বলে, আবির, গাড়ি রেখে যাও, আমি এক জায়গায় যাব। আবির ঠিক আছে বলে বাসা থেকে বের হয় একটা রিক্সা নিয়ে চলে আসে সানজিদা দেওয়া ঠিকানায়। এসে দেখে সানজিদা আগে থেকেই সেখানে বসে আছে। আবির গিয়ে সানজিদার পাশে বসতেই সানজিদা বলে, তুমি গাড়ি নিয়ে না এসে রিক্সা করে আসলে কেন? নিশি গাড়ি নিয়ে কোথাও যাবে বললো তাই। আচ্ছা বলো, কেন আসতে বলছো? মাত্র আসলে, আগে বসো, গল্প করো, তারপর বলবো। তাহলে চলো হাঁটতে হাঁটতে কথা বলি, বসে থাকতে ভালো লাগে না। আগে ফুচকা খাবো, চলো। এখন ফুচকা হবে? ঠিক আছে চলো। বলেই দুজন হাঁটতে হাঁটতে পার্ক থেকে বের হয়ে রাস্তার পাশে একটা ফুচকার দোকানে এসে ফুচকা খেতে থাকে। আর এই সব কিছু দূর থেকে দেখছে নিশি। আবির যখন বাসা থেকে বের হয় তখন নিশি আবিরকে ফলো করতে করতে এখানে চলে আসে। কিন্তু সে কেন আবিরকে ফলো করছে সেটা সে নিজেও জানে না। ফুচকা খেয়ে আবার দুজন পার্কের ভিতরে এসে বেঁচে বসে। আবির বলে, আচ্ছা এবার বলো, কেন আসতে বলেছো? আসলে আবির, আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু তাকে কিছুতেই বলতে পারছি না। কি করব বলো তো? তাকে যদি সত্যি ভালোবাসো গিয়ে সরাসরি বলে দাও। তোমার মতো একটা মেয়েকে জীবনসাথী হিসেবে পাওয়া যে কোনো ছেলের জন্য ভাগ্যের ব্যাপার। কেন? আমি কি খুব ভালো? ভালোর থেকেও যদি বেশি কোনো শব্দ থাকতো তাহলে তুমি তাই। আমি যতদিন থেকে তোমাকে দেখছি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি। তোমার আব্বুর এত টাকা পয়সা থাকার পরেও তুমি কখনো তার জন্য অহংকার করো না। তোমার মতো মেয়েকে যে কেউ নিজের জীবনসাথী করতে চাইবে। তাহলে আমার হয়ে তুমি তাকে বলবে? তুমি বললে সে রাজি হবে। আমি বললে সে রাজি হলে অবশ্যই বলবো। তুমি আমার বন্ধু, তোমার জন্য এটুকু করতে পারবো না আমি? বলো কে সে? সে এখন আমার সামনেই বসে আছে। তোমার সামনেতেও শুধু আমিই বসে আছি? মজা না করে তার নাম বলো। সে আর অন্য কেউ নয় আবির, তুমি। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আবির সানজিদার কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে যায়। সানজিদা বলে, কি হলো আবির, দাঁড়িয়ে গেলে কেন? আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কি বলছো তুমি? আমি তোমাকে কি করে ভালোবাসতে পারি? কোথায় তুমি আর কোথায় আমি? তোমার আর আমার মাঝে আকাশ আর জমির ব্যবধান। তোমার সাথে আমার কোনোভাবেই যায় না। আর তাছাড়া আমি তোমাকে আমার বন্ধু ছাড়া অন্য কিচ্ছু কখনো ভাবিনি। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর কিসের ব্যবধান? আমরা সবাই মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। সানজিদার কথা শুনে নিশির রাগ হচ্ছে। মনে মনে বলে, কি বেহায়া মেয়ে, ছেলেটা বলেছে ভালোবাসে না, তবু জোর করছে। ইচ্ছে করছে কি নাক ফাটিয়ে দিই। কিন্তু আমার কেন রাগ হচ্ছে? এই ছোট লোকটা যার সাথে খুশি তার সাথে প্রেম করুক, আমার তাতে কি? আমি কেন এত রেগে যাচ্ছি? তবে কি আমি, না না, এটা কিছুতে হতে পারে না। এমন আরো অনেক কথা একা একাই বিড়বিড় করছে নিশি। আবির সানজিদাকে বলে, এটা আমি পারবো না সঞ্জিদা। ছোট থেকে আমার মনে অন্য একজনকে নিয়ে আমি স্বপ্ন দেখে গেছি। তুমি আমার খুব ভালো একটা বন্ধু, এটা আমার পক্ষে সম্ভব নয়।
আবিরের কথা শুনে সঞ্জিদার চোখের কোণে পানি চিকচিক করছে, মুখ দিয়ে কথা বের হতে চাইছে না, অনেক কষ্ট করে বলে, মেয়েটা কি নিশি? বলেই মাথা নিচু করে চোখের পানি মুছে সঞ্জিদা। আবির শান্ত কণ্ঠে বলে, নিশি। সেই ছোট থেকে আমি আমার বুকে নিশিকে নিয়ে একটা তাজমহল গড়েছি। আমি জানি নিশি কখনো আমাকে হয়তো ভালোবাসবে না, তবুও আমি নিশিকে সারা জীবন ভালোবেসে যাব। আবিরের কথা শুনে নিশি অবাক চোখে তাকিয়ে আছে। সঞ্জিদা কিছু না বলে দৌড়ে পার্ক থেকে বের হয়ে যায়। আবির মাথা নিচু করে বসে আছে। হঠাৎ একটা বিকট শব্দে আবির পার্কের বাইরে এসে দেখে সঞ্জিদা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। আবির চিৎকার দিয়ে সঞ্জিদার বলে ডাক দিয়ে দৌড়ে সঞ্জিদার রক্তাক্ত দেহটা নিজের কোলে নিয়ে কান্না করতে করতে বলে, এটা কি হয়ে গেল? না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হবে না তোমার। বলেই আবির সঞ্জিদাকে কোলে নিয়ে দৌড়াতে গেলে নিশি আবিরের কাছে এসে বলে, আমার গাড়ি এখানে আছে, চলো ওকে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। আবির দৌড়ে সঞ্জিদাকে গাড়ির পেছনে শুইয়ে দিয়ে ড্রাইভ করতে থাকে। একটু পর হসপিটালের সামনে এসে গাড়ি থামিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সঞ্জিদাকে কোলে নিয়ে দৌড়ে হসপিটালের ভিতরে গিয়ে ডাক্তারকে ডাকতে থাকে। ডক্টর এসে সঞ্জিদার অবস্থা দেখে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আবির ডক্টরের হাত ধরে কান্না করতে করতে বলে, ডক্টর, যে করেই হোক আপনি ওকে সুস্থ করে তুলুন, ওর কিছু যেন না হয়। আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব, আপনারা আল্লাহকে ডাকুন। বলেই ডক্টর চলে যায়। আবির সেখানে বসে পড়ে। সঞ্জিদার শরীরের রক্তে আবিরের শরীর লাল হয়ে গেছে। নিশি বসে নীরবে চোখের পানি ফেলছে। তার বেস্ট ফ্রেন্ড বলে কথা। নিশি সঞ্জিদার আব্বু আম্মুকে কল করে সব জানায়। তারা কিছু সময়ের মধ্যেই হসপিটালে চলে আসে। সঞ্জিদার আম্মু নিশিকে জড়িয়ে ধরে কান্না করছে। একটু পর ডক্টর বের হয়ে বলে, পেশেন্টের শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়েছে, তাই এই মুহূর্তে 2 ব্যাগ এবি নেগেটিভ রক্তর ব্যবস্থা করুন। আবির ডক্টরের কাছে গিয়ে বলে, আপনি আমার সাথে আসুন। আবির ডক্টরের সাথে একটা কেবিনে চলে যায়। এরপর 2 ব্যাগ রক্ত নিয়ে ডক্টর আবিরকে বলে, আপনার এখন রেস্টের প্রয়োজন। 1 ঘন্টা আপনি এখান থেকে উঠবেন না, শুয়ে থাকুন। বলেই ডক্টর চলে যায় অপারেশন থিয়েটারে। আবির চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, সব কিছু আমার জন্য হয়েছে। আমি যদি তখন তোমাকে আটকাতাম তাহলে তোমার এই অবস্থা হতো না। আমি সত্যি একটা অপয়া। আমার জন্য সবার শুধু ক্ষতি হয়। তুমি সবসময় আমার বিপদে আমার পাশে থেকেছো, আজ আজ আমার জন্য তোমার এই অবস্থা হলো। কথাগুলো বলতে বলতেই কান্না করে দেয় আবির। নিশি সঞ্জিদার আম্মুর মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কান্না করবেন না আন্টি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর যার জন্য সানজিদার এই অবস্থা, তার ব্যবস্থা আমি করছি। বলেই মনে মনে একটু শয়তানি হাসি দেয়। এরপর তন্মাকে কল করে হসপিটালের ঠিকানা দিয়ে আসতে বলে। কল কেটে মনে মনে বলে, তুই আমাকে ভালোবাসিস তাই না ছোট লোক? আজ দেখবি আমার ভালোবাসা কেমন। তোর জন্য আম্মু আমার গায়ে হাত তুলেছে। আজ যখন সুযোগ পেয়েছি, আমার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। একটু পর আবির উঠে অপারেশন থিয়েটারের সামনে আসতেই নিশি সঞ্জিদার আব্বুকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলে। নিশি কান্নার অভিনয় করে বলে, আঙ্কেল, এই ছোট লোকটার জন্য সানজিদা মরতে চেয়েছিল। সানজিদার সাথে এতদিন মিথ্যে প্রেমের অভিনয় করেছে। আজ যখন সানজিদা বিয়ের কথা বলেছে, তখন সানজিদাকে বিয়ে করতে অস্বীকার করে। আর তাই সানজিদা মরতে চেয়েছিল। নিশির কথা শুনে সঞ্জিদার আব্বুর চোখ মুহূর্তেই রক্তবর্ণ হয়ে যায়। আবির অবাক চোখে নিশির দিকে তাকিয়ে আছে। এত বড় মিথ্যা কথা নিশি কি করে বলতে পারে? আবির কিছু বলতে যাবে তার আগেই সঞ্জিদার আব্বু আবিরের গালে থাপ্পড় দেয়। এত জোরেই থাপ্পড় দেয় আবির তার সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। একটু আগে মাত্র 2 ব্যাগ রক্ত দিয়েছে, তাই শরীরে তেমন শক্তি নেই। হঠাৎ সেখানে তন্ময় আসে। নিশি বলে, ছোট লোকটাকে বাইরে নিয়ে গিয়ে ইচ্ছে মতো বেড়ে এখান থেকে তাড়িয়ে দে। শালা কুত্তার বাচ্চা, জন্মের ঠিক নেই তোর। তোকে বিশ্বাস করে আমার ফ্রেন্ড তোকে ভালোবেসেছে, আর তুই তার সাথে বেইমানি করেছিস। ভাই আমার সাথে আজ তোর এমন অবস্থা করব, লুচ্চামির স্বাদ মিটে যাবে। বলে আবিরের শার্টের কলার ধরে টেনে হসপিটালের বাহিরে নিয়ে গিয়ে ইচ্ছে মতো মারতে থাকে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে।
কবিতা তার মেয়েকে চেক আপ করতে এসেছিল। হঠাৎ দেখে আজ সকালে যাকে ভাই বলেছে সেই ছেলেটাকে একটা ছেলে মারছে। কবিতা দৌড়ে কাছে এসে তন্ময়কে ধাক্কা দিয়ে সরিয়ে বাবুকে পাশে দাঁড় করিয়ে আবেগকে তার দিকে ঘুরিয়ে দেখে সারা মুখে মারের দাগ। চোখ দুটো একবার বন্ধ করছে আর একবার খুলছে। কবিতা তন্ময়কে বলে, এই তুই কি মানুষ নাকি জানোয়ার? কেউ কাউকে এমন করে মারতে পারে? একটু মায়া দয়া নেই? এই ভাইয়া ওঠো না, এই দেখো আমি তোর বোন, কথা বল প্লিজ, কেউ একটু হেল্প করুন না, আমার ভাই একটু হসপিটালের ভেতরে নিয়ে যাওয়ার জন্য। তন্ময় ভয়ে সেখান থেকে চলে যায়। আবিরকে কিছু লোকজন ধরে হসপিটালের ভিতরে নিয়ে যায়। নিশি দেখে কিছু লোকজন আবিরকে ধরাধরি করে হসপিটালে নিয়ে আসছে, আর একটা মেয়ে ভাইয়া ভাইয়া বলে কান্না করছে। একটা নার্স এসে আবিরকে বেডে শুয়ে দিতে বলে। একজন ডক্টর এসে আবিরের ক্ষত স্থান পরিষ্কার করে ড্রেসিং করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বলে কিছু সময় রেস্ট করলে ঠিক হয়ে যাবে, আর ভয়ের কিছু নেই। কবিতা ঠিক আছে বলে আবিরের পাশে বসে আছে। হঠাৎ আবিরের কেবিনে কিছু পুলিশ আসে। এটা দেখে কবিতা বলে, আপনারা এখানে কেন? কাকে চাই? পুলিশগুলো জানায় সানজিদার আব্বু আবিরের নামে কেস করেছে। ওনার মেয়ে আবিরের জন্য সুসাইড করতে চেয়েছে। কবিতা বলে, কি বলছেন আপনি? আর দেখতেই তো পারছেন আমার ভাইয়া অসুস্থ, আগে সুস্থ হোক তারপর। পুলিশগুলো কবিতার কথাকে পাত্তা না দিয়ে 4 জন কনস্টেবলকে বলে আবিরকে নিয়ে আসতে। কবিতা অনেক আকুতি মিনতি করে, কিন্তু পুলিশগুলো কোনো কথা শুনে না। আবিরকে ধরাধরি করে নিয়ে গাড়িতে তোলে। নিশি আবিরের এই অবস্থা দেখে মনে মনে হাসতে থাকে। এইদিকে আবিরের সেন্স আসতেই আবির নিজেকে জেলখানার মধ্যে আবিষ্কার করে। মাথা ধরে বোঝার চেষ্টা করছে সে এখানে আসলো কি করে। সামনে তাকিয়ে দেখে কবিতা বসে পুলিশের সাথে কথা বলছে। দেখুন স্যার, আমার ভাইয়া এমনি অসুস্থ, ওর এখন ট্রিটমেন্টের প্রয়োজন। ট্রিটমেন্ট তো আমরা করব, এখন বসে বসে দেখুন আপনি। বলেই পুলিশটা উঠে লকআপের ভিতরে এসে দেখে আবির মাথা ধরে বসে আছে। পুলিশটা আবিরের বুকে লাথি দিতেই আবির গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়, আর সাথে সাথেই মাথা ধরে চিৎকার করতে থাকে। বাইরে থেকে কবিতা কান্না করতে করতে বলে, অফিসার আপনি এটা করতে পারেন না, আমি আপনার দুটি পায়ে পড়ছি, আমার ভাইয়াটা অসুস্থ, দয়া করে ওকে মারবেন না। পুলিশটা গিয়ে আবিরের চুল ধরে টেনে তুলে গলা চেপে ধরে রাগী কণ্ঠে বলে, বড়লোক মেয়েকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তার বাবার সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখিস? তোদের মতো রাস্তার ছেলেকে কি করে সোজা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। স্যার বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না, আর না আমি কাউকে ফাঁসিয়েছি। আপনি বিনা অপরাধে আমার উপর চর্চা করছেন। আপনি আইনের লোক হয়ে বেআইনি কাজ করতে পারেন না। পুলিশটা রেখে আবিরের গালে থাপ্পড় দিয়ে বলে, তোর মতো রাস্তার ছেলে আমাকে আইন শেখাবে? আর তোর বিরুদ্ধে মামলা এমনি এমনি করা হয়নি। নজরুল চৌধুরীর মেয়ে নিশি চৌধুরী নিজের মুখে বলেছে তুই মেয়েটাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছিস, আর মেয়েটা বিয়ের কথা বলতেই তুই মেয়েটাকে অস্বীকার করেছিস, আর তাই মেয়েটা সুসাইড করতে চেয়েছে। আবির বেশ অবাক হয়। নিশি তার নামে এত বড় মিথ্যা কথা বলতে পারলো, কিন্তু কেন সেটা আবির জানে না। আবির বলে, সব মিথ্যে কথা স্যার, আমি এসব কিছুই করিনি। পুলিশ আবিরের কোনো কথা না শুনে ইচ্ছে মতো মারতে থাকে। মারতে মারতে আবিরকে রক্তাক্ত করে ফেলেছে। কবিতা বাইরে থেকে চিৎকার করে কান্না করছে। হঠাৎ সেখানে নুরুল চৌধুরী এসে দেখে পুলিশ আবিরকে মারছে। আবির সেন্সলেস হয়ে পড়ে আছে। নুরুল চৌধুরী চেঁচিয়ে বলে ওঠে, অফিসার, আর একটা আঘাত যদি আপনি আবিরের গায়ে করেন তাহলে আপনার কি অবস্থা হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কারোর কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখে এই দেশের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল চৌধুরী। পুলিশ অফিসার তাড়াতাড়ি করে লকআপের ভিতর থেকে বের হয়ে নুরুল চৌধুরীর সামনে গিয়ে ভয় ভয় বলে, স্যার আপনি এখানে? আর এই ছেলেকে আপনি চিনেন? নুরুল চৌধুরী কিছু না বলে পুলিশের গালে থাপ্পড় দিয়ে বলে, কোন আইনে লেখা আছে কাউকে থানায় এনে এইভাবে তাকে টর্চার করার? আপনি কেন ওকে এইভাবে মেরেছেন? এই মুহূর্তে ওকে ছেড়ে দিন, তা না হলে আমি আপনার কি করতে পারি সেটা আপনি ভালো করেই জানেন। এই ছেলের জন্য সঞ্জিতা নামের মেয়েটা সুসাইড করতে গিয়েছিল, আর আপনার মেয়ে নিজেই এই কথা বলেছে। মেয়েটা তো আর মরে যায়নি, এখনো বেঁচে আছে।
আর আমার মেয়ে কি বলছে না বলেছে সেটা আমি দেখছি। আপনি ওকে ছাড়ুন এখন এই মুহূর্তে। পুলিশটা ভয় আবিরকে ছেড়ে দেয়। নুরুল চৌধুরী আর কবিতা আবিরকে ধরে গাড়িতে করে হসপিটালে নিয়ে আসে। ডক্টর আবিরের অবস্থা দেখে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কবিতা কান্না করতে করতে নুরুল চৌধুরীকে বলে, আঙ্কেল, আমার ভাইয়ের কিছু হবে না তো? আমার ভাইয়া ভালো হয়ে যাবে তো? তুমি আবিরকে কি করে চেনো আর ভাইয়া বলেই বা ডাকছো কেন মা? এরপর কবিতা আবিরের সাথে দেখা হয়, তাকে বোন বলে ডাকা সব বলে। সব শুনে নুরুল চৌধুরী কবিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিছু হবে না মা তোমার ভাইয়ার। আল্লাহ ভালো মানুষের কখনো ক্ষতি করে না। আবির ঠিক হয়ে যাবে। কবিতা বেঞ্চে বসে কান্না করছে। নুরুল চৌধুরী দেয়ালের সাথে হেলা দিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে সানজিদাকে আরো 1 ঘন্টা আগে কেবিনে দেওয়া হয়েছে। সানজিদার সেন্স ফিরতেই আবির আবির বলে চিৎকার করছে। সানজিদার আম্মু মেয়ের মাথার পাশে বসে জানতে চায় যে ছেলেটার জন্য তার এই অবস্থা সেই ছেলেকে কেন রাখছে। সানজিদা বলে, আবিরের জন্য আমি এখনো বেঁচে আছি আম্মু। আবির কোথায়? এরপর সানজিদার আম্মু সানজিদাকে সব বলে। সব শুনে সানজিদা কান্না করছে। ডক্টর এসে বলে, আপনি এখন এসব নিয়ে চিন্তা করবেন না, আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এটা। কিন্তু সানজিদার কান্না করিয়ে যাচ্ছে। ডক্টর সানজিদাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এইদিকে 1 ঘন্টা পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসলে কবিতা কান্না করতে করতে বলে, ডক্টর, আমার ভাইয়া ভালো আছে তো? ভয়ের কিছু নেই তো? আবির এখন সম্পূর্ণ বিপদ মুক্ত বলেই ডক্টর চলে যায়। একটু পর আবিরকে কেবিনে দেওয়া হলে নুরুল চৌধুরী আবিরকে দেখে কবিতাকে বলে, তুমি একটু ওর পাশে থেকো মা, আমি একজনের হিসাব নিয়ে আসছি। বলে নুরুল চৌধুরী হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসেই মেয়েকে চিৎকার করে ডাকছে, নিশি, এই নিশি, কোথায় তুই? বের হয়ে আয়। নুরুল চৌধুরীর চেঁচামেচি শুনে নাজমা চৌধুরী আর নিশি দৌড়ে ড্রয়িং রুমে আসে। নাজমা চৌধুরী বলে, আবির এখন কেমন আছে? আবির ভালো আছে, পরে কথা বলছি তোমার সাথে। বলি নিশির কাছে গিয়ে ঠাস করে থাপ্পড় দিয়ে রাগে কণ্ঠে বলে, তোকে আমার মেয়ে ভাবতেও লজ্জা হচ্ছে। কেন আবিরের নামে মিথ্যা বলেছিস? তোর জন্য আজ ছেলেটা মরতে বসেছিল, যেখানে ছেলেটা তোর বান্ধবীর জীবন বাঁচিয়েছে। আর তুই সবার কাছে বলেছিস আবিরের জন্য তোর বান্ধবী মরতে চেয়েছে। কেন সবার কাছে মিথ্যে বলছিস? কিসের এত রাগ তোর ওর উপর, বল আমাকে। নিশি গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে। নাজমা চৌধুরী বলে, শুধু আজ নয়, আবিরকে সে ছোট্ট থেকে ও সহ্য করতে পারে না। আর তুমি যতবার আবিরের গায়ে মারের আঘাত দেখেছো সবগুলো আঘাত ওর দেয়া। কিছুদিন আগে যখন আবিরে রক্তাক্ত হয়ে বাসায় আসলো সেটাও ওই করেছে। ছেলেটা ওর দেয়া সব আঘাত মুখ বুঝে মুখ বন্ধ করে সহ্য করছে, শুধু ওকে ভালোবাসে বলে। আর ও তার বিনিময়ে ছেলেটাকে শুধু আঘাতের পর আঘাত করে যাচ্ছে। তুমি আমাকে এই কথাগুলো আগে কেন বলনি? একটা কথা মনে রাখিস, আবিরের জন্যই তুই আজও বেঁচে আছিস। তোর মনে না থাকলেও আমাদের ঠিকই মনে আছে। তোর বয়স যখন 6 বছর, তখন তোর 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। কোথাও খুঁজে তোর জন্য যখন কিডনি পাচ্ছিলাম না, তখন আবির নিজের একটা কিডনি তোকে দিয়েছে। আর তুই আবিরের দয়ায় বেঁচে আছিস। আবির নিশিকে কিডনি দিয়েছে। এটা শোনার পর নিশির চোখ থেকে টপটপ করে পানি পড়তে থাকে। যে মানুষটার জন্য সে বেঁচে আছে তাকে সে এতদিন আঘাত করেছে। নিশি কান্না করতে করতে বলে, আবির আমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছিল? এই কথা এতদিন কেন তোমরা আমাকে বলনি আব্বু? আর আমি কি করে ভুলে গেলাম এই কথা? বললে কি হতো? তুই ছেলেটাকে কত অত্যাচার করেছিস, তারপরও মুখ বন্ধ করে তোর সকল অত্যাচার সহ্য করে গেছে। নিশি দৌড়ে নুরুল চৌধুরীর কাছে এসে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমার ভুল হয়ে গেছে আব্বু। আমি টাকার অহংকারে আবিরের উপর অনেক অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমাকে আবিরের কাছে নিয়ে চলো। আমি আবিরকে ধরে ক্ষমা চাইবো।
আমি তোকে আবিরের কাছে নিয়ে যেতে পারবো না। তোর যদি ইচ্ছে হয় তাহলে তুই নিজেই যা। বলির আগে কটমট করতে করতে নিজের রুমে চলে যায়। নিশি সেখানেই বসেই কান্না করতে থাকে। নাজমা চৌধুরী মেয়ের কাছে এসে বলে, এখানে চোখের পানি না ফেলে যার সাথে অন্যায় করেছিস গিয়ে তার পা জড়িয়ে ধরে কান্না করে ক্ষমা চা। যদি আবির তোকে ক্ষমা করে দেয় তবেই আমরা তোকে ক্ষমা করব। আমাকে যে ক্ষমা চাইতেই হবে আবিরের কাছে আম্মু। আবির ক্ষমা না করলে যে আমি মরেও শান্তি পাবো না। ক্ষমা আমাকে চাইতেই হবে। বলি বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। এইদিকে আবিরের সেন্স ফিরতেই দেখে তার পাশে বসে আসে কবিতা কান্না করছে। আবিরের সেন্স ফিরতে দেখে কবিতা ডক্টরকে ডেকে আনে। ডক্টর আবিরকে দেখে বলে, এখন আর ভয়ের কিছু নেই, কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ডক্টর, আমি আজই এখান থেকে চলে যেতে চাই। আবিরের কথা শুনে ডক্টর আর কবিতা দুজনেই অবাক হয়। ডক্টর বলে, বাট আপনি এখন সম্পূর্ণ সুস্থ নয়, এই মুহূর্তে আপনাকে আমরা যেতে দিতে পারি না। ভাইয়া পাগলামি করো না, আর কিছুদিন হসপিটালে থাকো, তারপর তোমাকে নিয়ে আমরা বাসায় যাব। আমি এখনই এখান থেকে চলে যেতে চাই, আর কারো করোনা নিয়ে বাঁচতে চায় না। ডক্টর না করলেও আবির জোর করে হসপিটাল থেকে বের হয়ে যায়। কবিতা বলে, ভাইয়া তুমি আমার সাথে আমার বাসায় চলো, আজকে থেকে তুমি আমার সাথেই থাকবে। আমি আর কারো করোনা নিয়ে বাঁচতে চাই না। এই শহর ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব। বোন কি কখনো তার ভাইকে করুণা করতে পারে ভাইয়া? তবে কি তুমি আমাকে নিজের বোন বলে মানো না? তা নয় বোন, আমি তোর সাথে গেলে তোর সমস্যা হতে পারে। আমার কোনো সমস্যা হবে না ভাইয়া, তুমি যাবে, আমি আর কোনো কথা শুনতে চাই না। কবিতা জোরাজোরিতে আবির রাজি হয়। এরপর কবিতা তার হাজবেন্ডকে কল করে আসতে বলে। একটু পর কবিতার হাজবেন্ড আকাশ চলে আসে হসপিটালে। বাসা থেকে হসপিটালের দূরত্ব প্রায় 5 মিনিটের রাস্তা, তাই বেশি সময় লাগেনি। গাড়িতে উঠে আবির চলে যায় তার নতুন ঠিকানায়। ঠিক তখনই নিশি গাড়ি নিয়ে হসপিটালে এসে ডক্টরের কাছে গিয়ে বলে, ডক্টর, আবির নামে যে পেশেন্টকে আজকে এডমিট করা হয়েছে তার কেবিন নাম্বার কত? নুরুল চৌধুরী যেই ছেলেটাকে নিয়ে এসেছিল, আপনি কি তার কথাই বলছেন? ডক্টর, নুরুল চৌধুরী আমার আব্বু। কেবিন নাম্বার কত? উনি তো একটু আগেই জোর করে ওনার বোনের সাথে চলে গেছে। সরে গেছে মানে? আর ওর তো কোনো বোনও নেই। আপনি মনে হয় অন্য কারো কথা বলছেন। আপনি যার কথা বলছেন আমিও তার কথাই বলছি, একটু আগেই চলে গেছে। আবির চলে গেছে এটা শুনে নিশির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কান্না করতে করতে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে তার আব্বুকে কল করে। নুরুল চৌধুরী কল রিসিভ করে বলে, কি হয়েছে? কেন কল করেছো তুমি? আব্বু, আবির হসপিটালে নেই। ডক্টর বলেছে আবির নাকি ওর বোনের সাথে চলে গেছে। কিন্তু আবিরের বোন আসলো কোথা থেকে? আবির এই অবস্থায় কবিতার সাথে কোথায় গেছে? আমি আসছি এখনই। বলি কল কেটে তাড়াহুড়া করে রুম থেকে বের হয়ে নিচে আসতেই নাজমা চৌধুরী বলে, তুমি এভাবে কোথায় যাচ্ছ? কোনো সমস্যা হয়েছে? এরপর নুরুল চৌধুরী নাজমা চৌধুরীকে সব বলে। সব শুনে নাজমা চৌধুরী বলে, আবির এই অবস্থায় কোথায় যাবে? তুমি যেভাবে হোক আবিরকে খুঁজে বের করো। আমি দেখছি, তুমি চিন্তা করো না। বলি বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টরের সাথে কথা বলে জানতে পারে আবির সত্যি চলে গেছে। নিশি তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আব্বু, তুমি যেখান থেকে পারো আমার আবিরকে এনে দাও। আবিরকে ছাড়া আমি বাঁচবো না আব্বু, তুমি আমার আবিরকে এনে দাও। কাঁদিস না মা, আমি খোঁজ নিয়ে দেখছি আবির কোথায় গেছে। এখন বাসায় চল। বলি মেয়েকে কোনো রকমে বুঝিয়ে বাসায় নিয়ে আসে। নিশি বাসায় এসে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। নুরুল চৌধুরী আবিরের নাম্বারে কল করে, কিন্তু মোবাইল বন্ধ। সবাই মন খারাপ করে বসে আছে। এইদিকে কবিতা আর আকাশ আবিরকে ধরে একটা রুমে নিয়ে শুইয়ে দেয়। আকাশ আবিরকে রেস্ট নিতে বলে চলে যায়। কবিতা আবিরের মাথার পাশে বসে বলে, তুমি এখন ঘুমানোর চেষ্টা করো ভাই, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আবির চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে যায়। কবিতা একটা কাঁথা আবিরের উপরে টেনে দিয়ে চলে যায়। এইদিকে নুরুল চৌধুরী কিছু লোকজন দিয়ে আবিরকে খুঁজতে থাকে।
কিন্তু কোথাও আবিরের সন্ধান পাওয়া যায় না। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 15 দিন। আবির এখন সম্পূর্ণ সুস্থ। কবিতার আকাশের সেবা যত্নে সুস্থ হয়ে ওঠে। সানজিদাও সুস্থ হয়ে বাসায় চলে গেছে। নিশি কান্না করতে করতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঘুমায়ও না, শুধু আবিরের জন্য কেঁদে কেঁদে কেটেছে এই 15 দিন। আমাদের কাছে যখন ভালোবাসা থাকে আমরা তার মূল্যই দেই না। যখন আমাদের থেকে ভালোবাসা দূরে চলে যায় তখন তাকে খুঁজে ফিরি। আমরা সত্যিই বড় অদ্ভুত। নিশি রুমে বসে কান্না করছে। নাজমা চৌধুরী মেয়ের রুমে এসে দেখে মেয়ে কান্না করছে। মেয়ের পাশে বসে মাথায় হাত রাখতেই নিশি তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু, আব্বুকে বলো না আবিরকে আমার কাছে এনে দিতে। আমি আবিরকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না। কাঁদিস না মা, তোর আব্বু লোকজন লাগিয়ে রেখেছে, আবিরকে ঠিক খুঁজে বের করবে। তুই এখন কিছু খেয়ে নে, না খেয়ে নিজের কি অবস্থা করেছিস তুই দেখেছিস? আবির ফিরে এসে যদি তোর এই অবস্থা দেখে তাহলে কি বলবে আমাদের বলতো? আবির সত্যি ফিরে আসবে তো আম্মু? মা, আবির সত্যি ফিরে আসবে, তুই নিজেকে একটু শক্ত কর। নিশি চোখের পানি মুছে তার আম্মুর সাথে এসে খাবার খেয়ে সোফায় নাজমা চৌধুরীর কোলে শুয়ে পড়ে। নাজমা চৌধুরী মেয়ের মাথায় হাত তুলে দেয়। নিশি ঘুমিয়ে পড়ে কিছু সময়ের মধ্যে। এদিকে সানজিদা আবিরকে খুঁজে বেড়াচ্ছে। সানজিদা তার আব্বুর থেকে শুনেছে সব কিছু। সানজিদাও তার আব্বুকে আবিরকে খুঁজে এনে দেবার জন্য কান্না করছে। রাত এখন প্রায় 12টা। আবির কবিতাকে বলে বাসা থেকে বের হয়ে একটু মুখোশ পরে তন্ময়ের বাসার সামনে এসে আগের সিমটা মোবাইলে লাগিয়ে তন্ময়কে কল করে। তন্ময় কল রিসিভ করে বলে, তুই আবির না? এত রাতে আমাকে কল করেছিস? আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি, একটু বাইরে আসবেন? আপনার সাথে এই কথা ছিল কিছু ভাইয়া। ঠিক আছে, আমি আসছি। বলেই কল কেটে তন্ময় বাইরে এসে দেখে একটা ছেলে মুখে মুখোশ পরে দাঁড়িয়ে আছে। তন্ময় কাছে এসে বলে, তুই কি আবির? জি ভাই, একটু সামনে চলুন, বসে কথা বলি। ঠিক আছে, চল। আচ্ছা, তুই নিশি সানজিদাকে কি জাদু করেছিস? দুজনে তোর জন্য পাগল হয়ে যাচ্ছে কেন? আমাকেও একটু বল, আমিও মেয়েটি আমার পিছনে ঘোরায়। চলুন ভাই, আগে বসি, তারপর সব বলবো। বলি আবির তন্ময়কে নিয়ে একটু সামনে গিয়ে ভালো করে আশেপাশে তাকিয়ে দেখে কোনো সিসি ক্যামেরা আছে কিনা। চারপাশে তাকিয়ে দেখে কোনো সিসি ক্যামেরা নেই। এরপর দুজনে বসে পড়ে। আবির বলে, আচ্ছা তন্ময় ভাই, আপনি আমাকে সেই প্রথম থেকে সহ্য করতে পারেন না, কিন্তু কেন? এসব বলার জন্য তুই আমাকে এখানে ডেকেছিস? আবির উচ্চস্বরে হেসে দেয়। হাসি থামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে এখানে ডেকেছি তার কারণ হলো আজ তোকে এই পৃথিবী থেকে বিদায় করে দেবো। আবিরের কথা শুনে তন্ময় বসা থেকে উঠে আবিরের কলার ধরে রাগী কণ্ঠে বলে, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? সেদিন ওই মেয়ের জন্য তুই বেঁচে গেছিস, আজ আর তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কে কাকে মারে সেটা তো এখনই দেখা যাবে। যবে থেকে তোর সাথে আমার দেখা হয়েছে আমাকে অপমান করছিস, আমার বাবা মাকে তুলে বাজে কথা বলেছিস, আমার গায়েও হাত তুলেছিস। আর শুধু আসলে সব তোকে ফিরিয়ে দেবো। বলে আবির তন্ময়ের হাত তার কলার থেকে সরিয়ে নাক বরাবর খুশি দেয়। নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। তন্ময় তার নাকে হাত দিয়ে দেখে রক্ত পড়ছে। আবিরকে মারতে আসলে আবির বসা থেকে উঠে তন্ময়ের পায়ে লাথি দেয়। তন্ময় পা ধরে বসে পড়ে। পকেট থেকে একটা খুর বের করে গালে টান দিতেই গাল কেটে 2 দিকে সরে যায়। তন্ময় গালে হাত রেখে মাটিতে গড়াগড়ি করছে আর চিৎকার করছে। তন্ময়ের সামনে বসে গভীর কণ্ঠে বলে, কষ্ট হচ্ছে? কষ্ট পা, চিৎকার কর, একটু পর আমি তোকে শান্তিতে ঘুম পাড়িয়ে দেবো। তন্ময় চিৎকার করেই যাচ্ছে। আবির উঠে তন্ময়ের বুকে ইচ্ছে মতো লাথি দিতে থাকে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে তন্ময়কে। চুল ধরে টেনে তুলে রাগী কণ্ঠে বলে, এতদিন সব কিছু মুখ বুঝে সহ্য করেছি, তাই বলে আমাকে কাপুরুষ ভেবেছিস? কিন্তু এটা জানিস না, একজন শান্ত মানুষ যখন অশান্ত হয় তখন কি হয়। বলি হাতে থাকা খুরটা গলায় চালিয়ে দেয়। তন্ময় ছটফট করতে করতে মারা যায়। আবির মুখে মুখোশ করে তন্ময়ের পা ধরে টেনে তন্ময়ের বাসার সামনে ফেলে চলে যায়। বাসায় এসে কলিং বেল দিতেই কবিতা এসে দরজা খুলে দেখে আবির। কবিতা বলে, এত রাতে কোথায় গিয়েছিলে ভাইয়া?
এখানে ছিলাম। আপু, আকাশ ভাই ঘুমিয়ে গেছে? বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, তুইও গিয়ে শুয়ে পড়, আমার খুব ঘুম পাচ্ছে। বলে আবির নিজের রুমে চলে যায়। কবিতা দরজা বন্ধ করে রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে তন্ময়ের আব্বু আম্মু বাসা থেকে বের হয়ে দেখে তাদের ছেলে লাশে পড়ে আসে। ছেলের লাশ জড়িয়ে ধরে কান্না করছে। আশেপাশের মানুষ চিৎকার শুনে এসে দেখে তন্ময়কে কে বা কারা মেরে রেখে গেছে। খবর শুনে নিশি সানজিদা তন্ময়ের বাসায় এসে দেখে সাদা কাপড় পরিয়ে শুয়ে রেখেছে তন্ময়কে। পুলিশ তন্ময়ের আব্বুর আম্মুর সাথে কথা বলছে। নিশি সানজিদাকে বলে, তন্ময়ের সাথে কার শত্রুতা ছিল? কি নির্মমভাবে মেরেছে! সেটা তো আমিও ভাবছি। আচ্ছা নিশি, কোথাও এটা আবিরের কাজ নয় তো? কি বলছিস তুই? আবির যে কখনোই কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না। সে কি করে এভাবে কাউকে মারতে পারে? এটাও অবশ্য ঠিক বলেছিস। কে করতে পারে? নিশি আর সানজিদার কথার মাঝে পুলিশ এসে দুজনকে বলে, মৃত ব্যক্তি তো আপনাদের বন্ধু ছিল, কারোর সাথে কি কখনো ঝগড়া হয়েছিল? কখনো কারোর সাথে কিছু নিয়ে ঝামেলা হয়েছে এমন কিছু দেখেছেন? না অফিসার, তন্ময় তো কখনো কারোর সাথে কোনো ঝামেলা করেনি। অফিসার, সবসময় দুষ্টুমি আর ফাজলামি করেই কাটিয়েছে। ওকে, যদি কোনো সূত্র পান তবে অবশ্যই আমাকে জানাবেন। বলেই পুলিশ চলে যায়। তন্ময়ের এলাকার মানুষকে নিয়ে তার আব্বু দাফন কাজ শেষ করে। এদিকে আবির কবিতা আকাশ খেতে বসেছে। আবির বলে, বাসায় বসে থাকতে ভালো লাগে না। আকাশ ভাই, আপনার অফিসে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে? তুমি কেন কাজ করবে ভাইয়া? বোনের বাসায় থাকতে বুঝি তোমার সমস্যা হচ্ছে? আসলে তা নয় বোন, বাসায় বসে থাকতে কতক্ষণ ভালো লাগে বল, তাই একটু নিজেকে এই কাজের মাঝে রাখতে চাইছিলাম। আকাশ ঠিক আছে বলে কবিতাও রাজি হয়। এরপর সবাই খাবার খেয়ে নেয়। আবির আকাশের সাথে অফিসে চলে আসে। আকাশ আবিরের থেকে জানতে চায় সে লেখাপড়া কতটুকু করেছে। আবির বলে, অনার্স শেষ করেছিলাম, এরপর আর যাওয়া হয়নি। আকাশ ঠিক আছে বলে আবিরকে হিসাবের দায়িত্ব দেয়। একটা ডেস্ক দেখিয়ে দিয়ে নিজের চেম্বারে চলে যায়। আবির বসে কাজ করতে থাকে। নিশি বাসায় এসে খাবার খেয়ে কলেজে চলে যায়। কলেজে এসে সানজিদার কাছে গিয়ে বলে, সানজিদা, একটা সত্যি কথা বলবি? কি জানতে চাস বল? আমি যদি জানি অবশ্যই বলবো। আবিরের সাথে তোর কথা হয়? আবির কোথায় আছে তুই জানিস? যদি জানতাম তাহলে আবিরের কাছে চলে যেতাম। কোথায় হারিয়ে গেল আবির? এত খুঁজলাম, তাও কোথাও পেলাম না। তুই হঠাৎ আবিরের কথা জানতে চাইছিস? তুই তো আবিরকে সহ্যই করতে পারিস না। সব সময় তো চাইছিস আবির যেন তোদের বাসা থেকে চলে যায়। এখন তো তুই খুশি হওয়ার কথা। ভুল করেছি এতদিন, এখন নিজের ভুল বুঝতে পারছি। আর নিজের ভুলটা শুধরে নেবার সুযোগটাও আবির দিল না। তোর কথা ঠিক বুঝতে পারছি না। হঠাৎ কি এমন হলো যে তুই আবিরকে নিয়ে এত ভাবতে শুরু করলি? এরপর নিশিকে যে আবির ছোটবেলায় কিডনি দিয়ে বাঁচিয়েছে আর তাকে একতরফা ভালোবেসে গেছে, তার এত আঘাতের পরেও। সব শুনে সানজিদা বেশ অবাক হয়। সানজিদা বলে, তুই আবিরকে ভালোবাসতে শুরু করিসনি তো? যখন থেকে সত্যিটা জেনেছি, আমার মনে শুধু আবির আর আবিরই। যেভাবে হোক আবিরকে খুঁজে বের করে আমি ওর কাছে ক্ষমা চেয়ে সারা জীবনের জন্য ওকে আমার করে নিব। বলেই হলো তুই আবিরকে তোর করে নিবি? আমি আবিরকে ভালোবাসি, আর আবির শুধু আমার। কিন্তু আবির তোকে নয়, আমাকে ভালোবাসে। আর তুই শুধু শুধু আমাদের মাঝে আসিস না। আবির কাকে ভালোবাসবে সেটা আবির সামনে আসলেই বোঝা যাবে। আবির তোর জন্য আমাদের সবার থেকে দূরে চলে গেছে। তুই আবিরকে এত কষ্ট আর এত আঘাত করেছিস, এরপরও তুই কি করে ভাবতে পারিস আবির তোকে মেনে নিবে? আবির আমাকে মানবে নাকি মানবে না সেটা আমি বুঝবো। তোকে এই নিয়ে ভাবতে হবে না, আমি বুঝবো। বলেই নিশি উঠে সেখান থেকে চলে যায়। সানজিদাও আগে কটমট করতে করতে উঠে বাসায় চলে যায়। আবির বসে বসে কাজ করছে। হঠাৎ দেখে একটা লোক আকাশের কেবিন থেকে রেগে মেগে বের হয়ে যাচ্ছে। আবির একটু অবাক হয়, কিন্তু কিছু না বলে নিজের কাজ করতে থাকে। অফিস টাইম শেষ হলে দুজন বাসায় চলে আসে। আবির রুমে যাবার সময় কবিতাকে বলে, আপু, একটু আমার রুমে আয় তো, তোর সাথে কথা আছে। আমি বাবুর জন্য একটু খাবার গরম করব ভাইয়া।
ওকে খাইয়ে তারপর আসছি। আচ্ছা বাবুকে আমার কাছে দে, তুই খাবার গরম করে আমার রুমে নিয়ে আয়। তুমি সারা দিন কাজ করে এসেছো, এমনি ক্লান্ত, রুমে গিয়ে রেস্ট করো। আমি মোটেও ক্লান্ত নই, আমার আম্মুটাকে আমার কাছে দে তো। বলেই বাবুকে কোলে নিয়ে রুমে চলে যায়। কবিতা বাবুর জন্য খাবার গরম করতে গিয়ে 2 গ্লাস শরবত করে আকাশের জন্য শরবত নিয়ে রুমে গিয়ে দেখে আকাশ মন খারাপ করে বসে আছে। এটা দেখে কবিতা আকাশের পাশে বসে গালে কপালে হাত দিয়ে বলে, কি হয়েছে তোমার? শরীর খারাপ? না আমি ঠিক আছে। বাবু কোথায়? বাবু ভাইয়ার কাছে। মিথ্যে বলো না আমায়, তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি তুমি কিছু নিয়ে খুব চিন্তায় আছো। আকাশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে কবিতাকে জড়িয়ে ধরে বলে, অঙ্কন এসেছিল আজও, 1 কোটি টাকা চাঁদা দাবি করে গেছে আর বলেছে না দিলে আমার নতুন প্রজেক্টের কাজ বন্ধ করে দেবে। কি করব বুঝতে পারছি না। তুমি পুলিশের কাছে কেন কমপ্লেন করছো না? সব জেনেও তুমি বলছো পুলিশকে জানাতে? অঙ্কনকে সবাই ভয় পায়, পুলিশকেও নিজের পকেটে রাখে। 7 দিনের মধ্যে টাকা না দিলে প্রজেক্ট বন্ধ করে দেবে বলছে। এতগুলো টাকা কি করে ম্যানেজ করব বুঝতে পারছি না। তুমি এখন প্রজেক্টটা বন্ধ করে দাও, নয়তো অঙ্কন তোমার ক্ষতি করে দেবে। দেখি কি করা যায়। বাবুকে খাইছো? না, এখন খাওয়াবো। আচ্ছা তুমি চেঞ্জ করে নাও, আমি বাবুকে খাইয়ে আসি। বলেই কবিতা চলে যায়। বাবুর খাবার আর আবিরের জন্য শরবত নিয়ে আবিরের রুমে গিয়ে দেখে বাবু আবিরের সাথে খেলছে আর হাসছে। কবিতা রুমে গিয়ে বলে, বাবা, মামার সাথে এত হাসাহাসি করছে। এই নাও ভাইয়া, এটা খেয়ে নাও। এসেছিস? আয় বস এখানে, তোর সাথে কথা আছে আমার। কবিতা বসে বাবুকে কোলে নিয়ে খাওয়াতে খাওয়াতে বলে, ভাইয়া বলো, কি এমন কথা বলার জন্য আসতে বললে? সত্যি করে একটা কথা বলতো কবিতা, আজকে অফিসে আকাশ ভাইয়ের রুম থেকে একটা লোককে দেখলাম রাগী ভাগে বের হতে। আকাশ ভাইকেও দেখলাম মন খারাপ করে বাসায় আসলো। তুই কি কিছু জানিস? ওই ছেলের নাম অঙ্কন, এখানকার এমপির ছেলে, মাস্তান ছেলেটা। আমাদের যে নতুন প্রজেক্ট হচ্ছে তার জন্য 1 কোটি টাকা চাঁদা দাবি করে গেছে। এর আগেও অনেকবার দিয়েছে। পুলিশের কাছে কেন যাচ্ছে না তাহলে? সবাই ওকে ভয় পায়, পুলিশ কিছু করতে পারবে না, আর পরে আকাশের ক্ষতি করে দেবে। আচ্ছা বুঝেছি, বাবু ঘুমিয়ে গেছে, তুই ওকে নিয়ে রুমে চলে যা। আর আকাশ ভাইকে সাহস দিস, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, আমি খাবার দিচ্ছি টেবিলে। বলি কবিতা চলে যায়। আবির কিছু সময় বসে থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে 3 জন একসাথে খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। এদিকে নুরুল চৌধুরী ড্রয়িং রুমে বসে টিভিতে খবর দেখছে। নিশি এসে তার আব্বুর পাশে বসে বলে, আব্বু, আবিরকে কি খুঁজে পাওয়া যাবে না? আমি সব রকমের চেষ্টা করছি মা, কিন্তু আবির কোথায় গেছে সেটাই বুঝতে পারছি না। আবির কেন আমাদের ছেড়ে চলে গেল আব্বু? যখন ভুল করেছি, ওকে কষ্ট দিয়েছি, তখন আমাদের সাথে ছিল, আর যখন ভুলটা বুঝতে পারলাম তখন আমাদের ছেড়ে চলে গেল। কাঁদোস না মা, আবির ঠিক ফিরে আসবে। এখন হয়তো অভিমান করে আছে, অভিমান শেষ হলে ঠিক ফিরে আসবে। নিশি তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এইদিকে রাত প্রায় 11টা। আবির ছাদে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, আমার সুখের ঘরে সারা জীবন শুধু দুঃখে ছায়ায় ঘেরা রয়ে গেল। আলো দিকে যখনই যেতে চেয়েছি তখন অন্ধকার এসে আমাকে ঘিরে নিয়েছে। যাকে আপন ভেবে এতগুলো দিন আঘাত সহ্য করতে গেলাম, সে আমার আপন হলো না। আর কতটা দিন আমি দুঃখ পেলে সুখের দেখা পাবো? কেন নিশি আমাকে এতটা আঘাত করলো? শুধু ভালোই বেসে গেলাম, কিন্তু ভালোবাসার মানুষটাকে পেলাম না। মিথ্যে বলে আমাকে পুলিশের কাছে তুলে দিল। আমি কি এতটাই খারাপ ছিলাম? আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়ছে। চোখের পানি মুছে রুমে এসে শুয়ে পড়ে। এইদিকে সানজিদা রুমে শুয়ে আবিরের একটা ছবি হাতে নিয়ে কান্না করতে করতে বলে, আমি কখনো তোমাকে ভুলতে পারবো না আবির। যে হৃদয়ে তোমাকে দিয়েছি, সেই হৃদয়ে আর কখনো তুমি ছাড়া অন্য কেউ আমি বসাতে পারবো না। আমি নিজেকে ভুলে যেতে পারবো, কিন্তু তোমাকে কখনো ভুলতে পারবো না। তুমি যেখানেই থাকো, আমার ভালোবাসা তোমাকে ঠিক একদিন আমার কাছে ফিরে আসতে বাধ্য করবেই। আমি যতদিন বেঁচে থাকবো
শুধু তোমার জন্য অপেক্ষা করব। আবিরের ছবি বুকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। এইদিকে নিশি আবিরের রুমে এসে ড্রয়ার খুলে দেখে নিশির জন্মদিনে তোলা একটা ছবিতে আবির লাভ এঁকে রেখেছে। ছবিটা জড়িয়ে ধরে কান্না করতে করতে আর বলতে থাকে, এতটা ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা আমাকে, কিন্তু আমি কখনো তোমার ভালোবাসাটা বুঝতেই পারলাম না। ছোট থেকে আমাকে শুধু দিয়েই গেলে, আর আমি তার বিনিময় তোমাকে শুধু আঘাতে দিয়ে গেলাম। আমি তোমার জন্য অপেক্ষা করছি আবির, কোথায় তুমি? আর একটা বার ফিরে আসো, কথা দিলাম কখনো আর তোমাকে কষ্ট পেতে দিব না। আই লাভ ইউ আবির, আই লাভ ইউ। আবিরের রুমে শুয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে নিশি। এদিকে রাত এখন প্রায় 2টা ছুঁই ছুঁই। আবির রুম থেকে বের হয়ে কবিতার আকাশের রুম বাহির থেকে বন্ধ করে মুখে একটা মুখোশ পরে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসে সেই পুলিশ অফিসারের বাসার সামনে, যে তাকে থানায় ধরে নিয়ে বেরিয়েছিল। বাসা থেকে বেশ কিছুটা দূরে গাড়ি রেখে বাসার সামনে এসে কলিং বেল দিতে থাকে। একটু পর পুলিশ অফিসার ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে মুখে মুখোশ পরে। পুলিশ অফিসার বলে, কে তুমি? এত রাতে এখানে কি চাও? স্যার আমি জানি তন্ময়কে কে মেরেছে, সেই ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। ঠিক আছে, কাল সকালে থানায় এসো, সেখানেই কথা হবে। স্যার তন্ময়কে যে মেরেছে সে আমার পিছনে পড়ে আছে, আর তাই আমি লুকিয়ে আছি। আমি জানি না কখন সে আমাকে খুঁজে বের করে মেরে ফেলবে। শুধু 5টা মিনিট আমার সাথে চলুন, আমি আপনাকে সব বলবো। ঠিক আছে, চলো। বলেই আবির পুলিশ অফিসারকে নিয়ে তার গাড়িতে উঠে বসে। পুলিশ অফিসার বলে, এবার বলো কে মেরেছে, আর তুমি জানো কি করে? আবির হাসতে হাসতে মুখ থেকে মুখোশটা খুলতেই পুলিশ অফিসার বলে, আরে তুমি তো সেই যাকে আমি থানায় ধরে নিয়ে গিয়েছিলাম। তুমি জানো কি করে তন্ময়কে কে মেরেছে, আর তুমি লুকিয়ে আসো কেন? এই কথা বললো। আবির হাসতে হাসতে বলে, দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলে, আমি শুধু সেই নই, আমি তন্ময়কে মেরেছি, আর এখন তোকে মারবো। বিনা অপরাধে তুই আমায় থানায় নিয়ে গেছিলি, আমি অসুস্থ থাকার পরেও পশুর মতো আমাকে মেরেছিস। আজ সব সুদে আসলে তোকে ফেরত দেবো। আবিরের কথা শুনে পুলিশ অফিসার ভয়ে ঘামতে থাকে। গাড়ির দরজা খুলতে গেলে আবির পুলিশ অফিসারের হাতে ছুরি ঢুকিয়ে দেয়। পুলিশ অফিসার চিৎকার করে হাত ধরে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমাকে বাঁচতে দাও। পুলিশ অফিসারের কথা শুনে আবির শব্দ করে হেসে দেয়। হাসি থামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ভালো হয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে অমানুষ হতে বাধ্য করেছিস। এখন আমার মধ্যে দয়া মায়া বলে আর কিচ্ছু নেই। তোর মতো লোক পুলিশ ডিপার্টমেন্টে থাকলে সাধারণ মানুষের পুলিশের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। তোকে মরতেই হবে। বলে আবির তার হাতে থাকা ছুরি দিয়ে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। রক্তে পুরো শরীর গাড়ি লাল হয়ে যায়। সব শেষ, গলায় ছুরি চালিয়ে দেয়। পুলিশ অফিসার মুহূর্তেই মারা যায়। আবির গাড়ির দরজা খুলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় পুলিশ অফিসারকে। এরপর সেখান থেকে চলে আসে বাসায়। বাসায় এসে গাড়ি ভালো করে ধুয়ে রুমে গিয়ে চেঞ্জ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাবার সময় দেখে কেউ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কাছে গিয়ে দেখে পুলিশ অফিসার। আশেপাশের লোকজন থানায় কল করে খবর দেয়। অফিসারের বউ ছেলে বাসা থেকে বের হয়ে চিৎকার করে কান্না করতে থাকে। কিছু সময় পর থানা থেকে পুলিশ এসে লাশ নিয়ে যায়। সবাই খুব চিন্তিত, কে করেছে সব? 2 দিনের 2টা খুন। সবাই খুনিকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। নিশি তার আব্বু আম্মুর সাথে বসে টিভিতে খবর দেখছে। পুলিশ অফিসার খুন হয়েছে, এই খবরটা আজকে হেডলাইন। নিশি অফিসার মুখ দেখে ভয় পেয়ে যায়। নুরুল চৌধুরী বলে, কি দিন আসলো, পুলিশ আজকাল সন্ত্রাসীদের হাতে খুন হয়, সাধারণ জনগণ কোথায় যাবে? লোকটাকে কত নির্মমভাবে মেরেছে। শরীরের সমস্ত জায়গায় ছুরির আঘাত। কেউ কাউকে এত ভয়ঙ্করভাবে খুন করতে পারে? হয়তো কারো সাথে অন্যায় করেছিল, তারই প্রতিশোধ নিয়েছে। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি। বলি নুরুল চৌধুরী বাসা থেকে বের হয়ে অফিসে চলে যায়। নিশি রুমে এসে সঞ্জিতাকে কল করে। সঞ্জিতা কল রিসিভ করে বলে, হ্যাঁ নিশি বল, কেন কল করেছিস? আজকে খবর দেখেছিস একজন পুলিশ অফিসার খুন হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে এই সব কিছু
আবির, আমার কেন যেন মনে হচ্ছে এই সব কিছু আবির করেছে। তোর সব কিছুতেই মনে হয় আবির এসব করছে। তুই যখন হসপিটালে ছিলি তখন ওই অফিসারে আবিরকে ধরে নিয়ে গিয়েছিল, আর আব্বুর থেকে শুনেছি আবিরকে নাকি অনেক মেরেছে। আবির এসবের প্রতিশোধ নিচ্ছে না তো? আবির যদি এখানেই থাকে তাহলে আমরা এত খুঁজেও কেন আবিরকে পাচ্ছি না? সেটা তো আমারও কথা, কোথায় লুকিয়ে আছে কে জানে। আচ্ছা এখন রাখছি, পরে কথা বলবো। নিশি ঠিক আছে বলে কল কেটে দেয়। এদিকে আবির অফিসে এসে কাজ করছে। আজও দেখে সেই অঙ্কন নামে ছেলেটা আকাশের চেম্বারে যাচ্ছে। আবির চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে, আবার কাজ করতে থাকে। অঙ্কন আকাশের চেম্বারে ঢুকতেই আকাশ বসা থেকে দাঁড়িয়ে যায়। অঙ্কন চেয়ারে বসতে বসতেই বলে, তারপর মিস্টার আকাশ, কি সিদ্ধান্ত নিলি? কবে টাকা দিচ্ছিস? দেখুন, আমার কাছে এখন এত টাকা নেই। আমার হাতে টাকা হলে আমি আপনাকে দিয়ে দেব। আকাশের কথা শুনে অঙ্কন রেগে টেবিলে থাপ্পড় দিয়ে রাগে কণ্ঠে বলে, আমি তোর থেকে এসব শুনতে আসিনি। টাকা কবে দিবি সেটা বল, নয়তো তোর প্রজেক্ট কি করে দাঁড় করাস আমি দেখে নিব। অঙ্কনের কথা শুনে আকাশ ভয় কেঁপে ওঠে। কাপা কাপা কণ্ঠে ভয় ভয় বলে, আমাকে আর 10 দিন সময় দিন, আমি আপনাকে টাকা দিয়ে দেব। মনে রাখিস, জাস্ট 10 দিন। এর থেকে 1 সেকেন্ড বেশি হলে তোর প্রজেক্টের সাথে তোর শ্বাসও আমি বন্ধ করে দিব। বলি অঙ্কন চলে যায়। আকাশ মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ে। আবির আকাশ চেম্বারে ঢুকে দেখে আকাশ মাথায় হাত রেখে বসে আছে। আবির একটা চেয়ার টেনে বসিয়ে আকাশ সামনে তাকিয়ে দেখে আবির। স্বাভাবিক হয়ে বলে, আরে আবির ভাই, তুমি কিছু বলবে? কে এই ছেলে আর কি বলে গেল আপনাকে? তেমন কিছু না, এমনি একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে এসেছিলাম। আমার কাছে মিথ্যে বলে লাভ নেই, কাল কবিতা থেকে সব শুনেছি। আমি একবার কথা বলে দেখবো? এটা করো না আবির, কবিতা থেকে সব শুনলে থাকলে এটা তো জেনেছ কতটা ভয়ঙ্কর। শুনেছি। আমি শুধু কথা বলবো, সমস্যা হবে না। ওর নাম্বার আছে আমার কাছে। কিন্তু আবির, ও যদি তোমার ক্ষতি করে তখন কি হবে? কিছু হবে না, নাম্বার দিন, আমি শুধু কথা বলবো। আকাশে থেকে নাম্বার নিয়ে আবির নিজের দেখতে এসে কাজ করতে থাকে। অফিস টাইম শেষ হলে আকাশ আবিরকে এসে বলে, অফিস টাইম শেষ হয়ে গেছে, চলো বাসায় যাবে না? আমার একটা কাজ আছে, আপনি চলে যান, আমি কিছুক্ষণ পরেই আসছি। আকাশ ঠিক আছে বলে চলে যায়। আবির অফিস থেকে বের হয়ে অঙ্কনকে কল করে। অঙ্কন কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আকাশ স্যার আপনার নাম্বার দিয়ে কথা বলতে বললো ওই টাকার বিষয়ে। এর মধ্যে আকাশ টাকার ব্যবস্থা করে ফেলেছে। আচ্ছা, আমি তোকে আমার লোকেশন পাঠাচ্ছি, টাকা নিয়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সন্ধ্যায় আপনাকে কল করে লোকেশন জেনে নেব। ঠিক আছে, বাই। বলি অঙ্কন কল কেটে দেয়। আবির গাড়ি নিয়ে বাসা দিকে আসতে গেলেই দেখে রাস্তায় কিছু ছেলে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছে। আবিরের মেয়েটাকে নিশির মতো মনে হচ্ছে। গাড়ি একপাশে থামিয়ে মুখোশ পরে গাড়ি থেকে নেমে কাছে গিয়ে দেখে মেয়েটা আর কেউ নয়, নিশিই। আবিরের রাগে মাথা গরম হয়ে যায়। কিছু না বলে ছেলেগুলোকে মারতে থাকে। মারতে মারতে সবাইকে রক্তাক্ত করে ফেলে। নিশি তাকিয়ে আছে আবিরের দিকে। মুখে মুখোশের জন্য সে আবিরকে চিনতে পারছে না। আবির সবাইকে মেরে নিশির দিকে তাকিয়ে চলে আসতে গেলে নিশি পিছন থেকে ডেকে বলে, এই যে শুনুন। আবির নিশির কথা শুনেও নাসুরার ভান করে চলে যায়। নিশি পিছন থেকে ডেকেই যাচ্ছে। আবির কিছু না বলে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে গাড়ির কাছে আসতেই হঠাৎ নিশি দৌড়ে এসে আবিরের হাত ধরে মুখ থেকে মুখোশ খুলে ফেলে। আবিরকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরে বলে, আমার মন বলেছিল এটা তুমি। কোথায় চলে গিয়েছিলে তুমি? আমাকে তোমাকে কত জায়গায় খুঁজেছি, তুমি জানো? আবির নিশিকে নিজে থেকে ছাড়িয়ে বলে, আপনার কথা ভুল হচ্ছে, আমাকে হয়তো কারোর সাথে গুলিয়ে ফেলছেন। আমি আবির নই। আমি কারোর সাথে তোমাকে গোলাচ্ছি না, আমি জানি তুমি আমার আবির। আপনার আবির? সো ফানি। আপনার চোখে পানি দেখে বেশ অবাক হলাম। আপনি কাঁদতে জানেন নাকি? আমার ভুলটা যখন আমি বুঝতে পেরেছি তখন তোমার কাছে ছুটে গিয়েছিলাম ক্ষমা চাইতে, কিন্তু তুমি হসপিটাল থেকে চলে গিয়েছিলে। আবির, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিয়ে একবার তোমার বুকে ঠাঁই দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না।
তুমি ছাড়া আমি ভালো নেই। তুমি যখন কাছে ছিলে আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। বড় বেশি দেরিতে ভেঙেছে আপনার ভুল। আমাকে আর আগের মতো করে পাবেন না। জানেন তো, যে ফুল ঝরে যায় তার সুবাসও নষ্ট হয়ে যায়। সেই ঝরা ফুল দিকে আর কখনো মালা গাঁথা যায় না। যে নদীর কোণে স্রোতে নেই, থেমে যায় গতিপথ, সেই নদীতে তৈরি ভাসিয়ে কি লাভ বলুন? যে মানুষ জীবনের স্বপ্নগুলো নষ্ট করে তার সাথে আর নিজেকে জড়াতে চায় না, আপনি ফিরে যান, আমাকে ভুলে যান। আমি আপনাকে সারা বেশ ভালোই আছি একা। যে হৃদয় একবার ভেঙে যায় তার শত চেষ্টা করলেও জোড়া লাগে না। আমার সেই দিনগুলো কখনো ফিরে দিতে পারবেন না। আমার বুকের ভেতর যে আগুন জ্বলছে তা কখনো নিভবে না। চলে যান আপনি। আবিরের কথা শুনে নিশির কান্না আরো বেড়ে যায়। আবিরের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ আবির, এমন করে বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। একটাবার আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তোমার উপর অনেক অন্যায় করেছি, তোমাকে কখনো বুঝতে চাইনি, তোমার ভালোবাসা বুঝতে চেষ্টাও করিনি। আমাকে একটা বার আপন করে নাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আবির নিশিকে ছাড়িয়ে চোখের পানি মুছে উঠে চলে যায় সেখান থেকে। নিশি সেখানে বসেই চিৎকার করে কান্না করতে থাকে। আবির গাড়ি ড্রাইভ করছে আর একটু পর পর চোখের পানি মুছছে, মনে মনে বলে, তোমার জন্য তো আমি মরতেও পারি, কিন্তু আমার এই অভিশপ্ত জীবনের সাথে তোমাকে আর জড়াতে চাই না। এই জন্মে হয়তো আর তোমাকে পাওয়া হবে না। আবার যদি কখনো জন্ম নিয়ে এই পৃথিবীতে আসি তবে তোমাকেই চাই। তোমার জন্য মরতে পারি আমি নিশি। আবির গাড়ি ড্রাইভ করতে করতে বাসায় চলে যায়। নিশি সেখানে বসেই কান্না করছে আর চিৎকার করে বলছে, আমার ভুলের কি কখনো ক্ষমা হবে না আবির? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আর কিছু সময় কান্না করে সেখান থেকে উঠে বাসায় চলে আসে। বাসায় আসতেই নাজমা চৌধুরী মেয়ের এই অবস্থা দেখে কাছে আসতেই নিশি নাজমা চৌধুরীকে জড়িয়ে ধরে জোরে শব্দ করে কান্না করতে থাকে। নাজমা চৌধুরী ভয় পেয়ে যায় মেয়ে এইভাবে কান্না করতে দেখে। নাজমা চৌধুরী বলে, কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন, আমাকে বল। নিশি কান্না করেই যাচ্ছে। কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছে। নাজমা চৌধুরীর ভয় আরো বাড়তে থাকে। মেয়েকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে ভয় ভয় বলে, তুই এভাবে কান্না করছিস কেন? মাকে বল কি হয়েছে তোর। নিশি কান্না থামিয়ে তার মাকে বলে, আম্মু, আমি আজ আবিরকে দেখেছি, ওর কাছে ক্ষমা চাইছিলাম, কিন্তু আবির আমাকে ক্ষমা না করে আমাকে রেখে চলে গেল। আবিরকে দেখেছিস কোথায়? এরপর নিশি নাজমা চৌধুরীকে সব বলে। সব শুনে নাজমা চৌধুরী মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, তুই আবিরের সাথে যা করেছিস তার জন্য এত সহজে আবির তোকে ক্ষমা করবি না মা। তুই নিজেকে ওর জায়গায় বসিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি এতটা সহজে চাইলেও ক্ষমা করা যায় না। আমি তো ভুল করেছি আম্মু, আর ভুলটা যখন বুঝতে পেরেছি আমি বারবার ছুটে যাব আবিরের কাছে। আমাকে যতদিন ক্ষমা না করবে আমি ওর পিছু কিছুতেই ছাড়বো না। নাজমা চৌধুরী মেয়েকে সান্ত্বনা দিয়ে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। নিশি কান্না করতে করতে ঘুমিয়ে যায়। এদিকে আবির বাসায় এসে কারোর সাথে কথা না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে আছে। এটা দেখে কবিতা আকাশ দুজনেই বেশ অবাক হয়। কবিতা বলে, ভাইয়ার হঠাৎ কি হলো? এভাবে রুমে চলে গেল? চোখ দেখে তো মনে হচ্ছে কান্না করছে। আমিও জানি না, অফিস থেকে বের হওয়ার সময় বলল কি কাজ আছে শেষ করে আসবে। আচ্ছা, ভাইয়ের মনে হয় এখন একা থাকাটা প্রয়োজন। রুম থেকে বের হলে জিজ্ঞেস করব কি হয়েছে। আকাশ ঠিক আছে বলে অফিসে কাজ করতে থাকে। সানজিদা রুমে বসে আবিরের একটা ছবি নিয়ে কান্না করতে করতে বলছে, মাটির গড়া মানুষের বুকে পাথরের মন থাকে, সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। আমার সুখে থাকার স্বপ্নগুলো এভাবে কেন নষ্ট করে দিচ্ছ? আমাকে দুঃখ দিতে তোমার খুব ভালো লাগে? একবার ফিরে আসো না আবির। তোমার নামে নিজেকে সঁপে দিয়ে আমি আমার সুখের স্বপ্নগুলো বেঁধেছি। তুমি কি সেটা কখনো বুঝবে না? আর কতটা কষ্ট পেলে তুমি ফিরে আসবে বলতে পারো? আবিরের ছবির দিকে তাকিয়ে কান্না করছে আর এসব বলে যাচ্ছে। এদিকে আবির রুমে শুয়ে শুয়ে চোখের পানি ফেলছে আর মনে মনে বলছে, সুখে বুঝি আর থাকা হবে না আমার।
তবুও একবারও বলবো না নিশি কোনো দোষ ছিল তোমার। এতিম হয়ে এই পৃথিবীতে এসেছি, সুখের স্বপ্ন দেখা যে আমার জন্য পাপ। কাছের গ্লাসের মতো আমার মনটাও যে ভেঙে গেছে। এখন শুধু বুকে ব্যথার পাহাড় নিয়ে বেঁচে আছি। পাথরের চোখ কখনো স্বপ্ন দেখে না, শুধু তাকিয়েই থাকে বোবা হয়ে। আমিও এখন ঠিক পাথরের মতো বোবা হয়ে গেছি। আমার প্রতিশোধ পূরণ হয়ে গেছে। এখন শুধু ওই অঙ্কনকে আকাশ আর কবিতার জীবন থেকে সরিয়ে নিজেকে আইনের হাতে তুলে দেবো। এমন আরো অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে রুম থেকে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে নিচে আসতেই কবিতা বলে, ভাই কি হয়েছে তোর? তুই তখন এমন করে রুমে চলে গেলি আর এখন বের হলি? কিছু হয়নি বোন, এমনিই ভালো লাগছিল না। আচ্ছা শোন, আমাকে এখন একটা জায়গায় যেতে হবে, ফিরে কথা বলবো। এই সন্ধ্যার সময় তুই আবার কোথায় যাবি? ফিরে এসে বলবো, এখন সময় নেই, আমি আসছি। বলি আবির বসা থেকে বের হয়ে যায়। কবিতা একটু অবাক হয় আবিরকে এভাবে যেতে দেখে। আবির গাড়িতে বসে অঙ্কনকে কল করে। অঙ্কন কল রিসিভ করে বলে, কোথায় তুমি? কখন আসবে টাকা নিয়ে? আমি গাড়িতে আছি, আপনি লোকেশন পাঠিয়ে দিন, আমি চলে আসছি। ঠিক আছে, আমি আমার বাসায় আছি, লোকেশন পাঠাচ্ছি, চলে আসো। আবির ঠিক আছে বলে গাড়ি স্টার্ট দিয়ে বসে আছে। একটু পর অঙ্কন লোকেশন দিতেই আবির গাড়ি ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় অঙ্কনের বাসার সামনে। একটু দূরে গাড়ি থামায়। পকেট থেকে মোবাইল বের করে অঙ্কনকে কল করে। অঙ্কন কল রিসিভ করে বলে, কি চলে এসেছো তুমি? আপনার বাসার বাইরে একটু দূরে দেখুন একটা ব্ল্যাক কার দাঁড়িয়ে আছে, চলে আসুন। টাকা নিয়ে বাসার ভিতরে চলে আসো। আমার একটা কাজ আছে, বাসার ভিতরে গেলে লেট হয়ে যাবে, আপনি আসুন। অঙ্কন ঠিক আছে বলে কল কেটে দেয়। বাসা থেকে বের হয়ে আশেপাশে তাকায়, দেখে একটু দূরে একটা ব্ল্যাক কার দাঁড়িয়ে আছে। অঙ্কন গাড়ির কাছে আসতেই আবির গাড়ির দরজা খুলে বলে, আসুন ভিতরে। ভিতরে গিয়ে কি হবে? টাকা দিয়ে এখান থেকে যাও। টাকা তো দেবই, তার আগে কিছু কথা বলে নেই। এখন থেকে তো রোজই আমাদের দেখা হবে। অঙ্কন গাড়ির ভিতরে উঠে বসতেই আবির গাড়ির গ্লাস উপরে তুলে দেয়। অঙ্কন বলে, বলো এবার কি বলবে? এত টাকা দিয়ে কি হবে? মরে গেলে তো সাথে করে ফুটো করেও নিয়ে যেতে পারবেন না। তোকে এখানে কেউ জ্ঞান দিতে বলেনি, চুপচাপ টাকা দিয়ে ফুট এখান থেকে। কিসের টাকা? আমি তো কোনো টাকা নিয়ে আসিনি, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আবির কথা শুনে অঙ্কন রেগে যায়। আবিরের শার্টের কলার ধরে রাগী কণ্ঠে বলে, তুই এখানে আমার সাথে মজা করতে এসেছিস? শালা এখানেই মেরে তোর লাশ গুম করে দেবো। অঙ্কনের কথা শুনে আবির অট্ট হাসিতে মেতে ওঠে। হাসি থামিয়ে দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলে, কলার থেকে হাত সরা, ভালোই ভালোই বলছি, নত তোর লাশ জড়িয়ে ধরে তোর বাপ মাও কান্না করবে। তুই আমাকে মারবি? তুই কার সামনে বসে কথা বলছিস জানিস? আমি কার সামনে কথা বলছি সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুই কার সামনে বসে আছিস তুই সেটা জানিস না। বলে আবির অঙ্কনের নাক বরাবর খুশি দেয়। নাক ফেটে ফিনিক দিয়ে রক্ত বের হয়ে যায়। অঙ্কন নাকে হাত দিয়ে দেখে রক্ত। আবিরকে মারতে এলে আবির পকেট থেকে ছুরি বের করে অঙ্কনের হাতে বসিয়ে দেয়। অঙ্কন হাত ধরে চিৎকার করতে থাকে। আবির বলে, চেঁচামেচি আমার একদম পছন্দ না। ভালোই ভালোই যখন বললাম শুনলি না, এখন তোকে এখানে মেরে রেখে যাব। তুই আমার বোনের হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করিস, আজ তোকে সারা জীবনের মতো এই পৃথিবী থেকে বিদায় করে দেবো। বলি আবির অঙ্কনের হাত থেকে ছুরি বের করে গলায় ঢুকিয়ে দেয়। অঙ্কন ছটফট করতে করতে গাড়ির ছিটে হেলিয়ে পড়ে। আবির গাড়ির দরজা খুলে অঙ্কনকে বাইরে ফেলে দেয়, দিয়ে বাসায় চলে আসে। বাসার সামনে এসে কলিং বেল দিতেই কবিতা এসে দরজা খুলে দেখে আবিরের শরীরে রক্ত লেগে আছে। কবিতা ভয় পেয়ে যায়, বিচলিত কণ্ঠে বলে, ভাইয়া তোমার শরীরে রক্ত কেন? কি হয়েছে তোমার? বাসার ভিতরে চল, সব বলছি। কবিতা আবিরকে নিয়ে বাসার ভিতরে যেতেই আকাশ আবিরকে দেখে বলে, কি হয়ে শরীরে তো রক্ত কেন? আপনার পর থেকে অঙ্কন নামের কাঁটাটা তুলে দিয়েছি, এখন আর কোনো সমস্যা হবে না। ভাইয়া তুমি খুন করেছো? করেছি, শুধু অঙ্কনকে নয়, এর আগেও তন্ময় আর এক পুলিশ অফিসারকে। আবিরের কথা শুনে কবিতার আকাশ ভয় পেয়ে পিছনে সরে যায়। আবির বলে, তোমাদের ভয়ের কিছু নেই, আমি এমনিতেও পুলিশের কাছে 2টা খুনের জন্য স্যারেন্ডার করতাম, আর অঙ্কনকে মারতে নয়। ভালো করে বোঝাতে গিয়েছিলাম, কিন্তু ভালো কথায় ও রাজি হয়নি।
আমাকে মারতে চেয়েছে, তাই আবর্জনা পরিষ্কার করে ফেলেছি। ভাইয়া তাহলে আপনার ফাঁসি হয়ে যাবে, কেউ কিছু জানে না। আপনার সিলিন্ডার করার কোনো প্রয়োজন নেই, সব বাদ দিয়ে আবার নতুন করে নিজের জীবনটা শুরু করুন। ভাইয়া, আকাশ ঠিকই বলছে, তুমি আবার নতুন করে জীবন শুরু করো। অনেক দেরি হয়ে গেছে, আমার জীবনে নতুন করে শুরু করার মতো কোনো কিছুই নেই। যদি ফাঁসি হয়ে যায় তবে একটা অমানুষ পৃথিবী থেকে বিদায় হবে, আর যদি বেঁচে যাই তবে ভেবে দেখবো। অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো। বলেই আবির রুমে চলে যায়। কবিতা আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশ কবিতাকে নিয়ে রুমে চলে যায়। আবির রুমে এসে আগের সিম মোবাইলে পড়ে। এরপর সঞ্জিতাকে কল করে। সঞ্জিতা শুয়ে আছে। তখনই মোবাইল বেজে ওঠে। সঞ্জিতা মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে আবিরের নাম দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে বলে, আবির, তুমি কোথায়? এতদিন কোথায় ছিলে তুমি? তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো তুমি? আমার কথা শোনো, আমি কিছু বলার জন্য তোমাকে কল করছি। বলো, আমি শুনছি। যে পার্কে তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল, সেখানে কাল বিকেল 4টায় চলে এসো, কথা আছে তোমার সাথে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো, কিন্তু তুমি সত্যি আসবে তো? আসতে যে হবেই আমাকে। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো, কাল দেখা হচ্ছে। বলে আবির কল কেটে দেয়। সঞ্জিতার মনে খুশির জোয়ার বইতে থাকে। কাল সে তার আবিরকে দেখতে পাবে। খুশি মনে ঘুমিয়ে পড়ে। আবির নিশিকে কল করে। নিশি ঘুমিয়ে আছে। ঘুম ঘুম চোখে কল রিসিভ করে বলে, হ্যালো, কে? এত রাতে কল করে ডিস্টার্ব করছেন? আমি আবির। আবিরের কথা শুনে নিশির চোখ থেকে ঘুম উধাও হয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আবির, তুমি? বলো। কাল বিকেলে দেখা করতে পারবে? কোথায় আসতে হবে তুমি বলো, আমি চলে আসবো। যে পার্কের সামনে সঞ্জিতের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে, ঠিক 4টা। 1 সেকেন্ডও লেট হবে না, কিন্তু তুমি এখন কোথায় আছো? কাল সব বলবো, অনেক কিছু বলার আছে। এখন রাখি, ঘুমিয়ে পড়ো। বলে আবির কল কেটে দেয়। নিশির ঠোঁটের হাসি যেন থামতেই চাইছে না। কাল সে আবিরকে আবার দেখবে। এখন আরো অনেক কথা ভাবতে ভাবতেই হাসি মনে ঘুমিয়ে পড়ে। আবির ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে চেঞ্জ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অঙ্কনের বাসায় পুলিশ এসে তদন্ত করছে কে বা কারা মেরেছে। তার কোনো খবরই পাচ্ছে না। একের পর এক খুন হচ্ছে, কিন্তু পুলিশ কোনো কিছুই করতে পারছে না। বিকেলে আবির বাসা থেকে বের হবার সময় কবিতা আর আকাশ বলে, আসছি, ভালো থেকো তোমরা। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। কবিতা কান্না করতে করতে আবিরকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, তুমি এটা করো না, কেউ কিচ্ছু জানে না। পাপ করলে তার শাস্তি পেতে হয়, জানিস তো? আমার পাপের শাস্তি কি সেটা আমি নিজেও জানি না। ভাইয়া আর একবার ভেবে দেখুন, ছেলে তো ভালো করে জীবনটা শুরু করতে পারে। যারা অন্যায় করেছে তুমি তাদের শাস্তি দিয়েছো, ভুল তো কিছু করনি। নিজের জীবনটা এভাবে শেষ করে দিও না ভাইয়া। আমি এখন একটা কাজে যাচ্ছি, সেখানে গিয়ে দেখি কি হয়, তারপর সিদ্ধান্ত নেব। বলেই আবির বাসা থেকে বের হয়ে গাড়িতে ওঠে। পকেট থেকে মোবাইল বের করে পুলিশকে কল করে। পুলিশ অফিসার কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আমি কে কথা বলছি সেটা জানাচ্ছে, আমি কি বলছি সেটা শুনুন। বলুন, কি বলতে চান? তন্ময়, পুলিশ অফিসার আর অঙ্কনের খুনিকে যদি না অ্যারেস্ট করতে চান তবে আমি একটা লোকেশন পাঠাচ্ছি, চলে আসুন। বলি আবির কল কেটে দিয়ে পার্কের লোকেশন দিয়ে গাড়ির স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। এদিকে সঞ্জিদা আর নিশি পার্কে এসে একে অপরকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। নিশি বলে, তুই এখানে কেন এসেছিস? সেই একই প্রশ্ন আমিও তো তোকে করতে চাই, তুই এখানে কেন এসেছিস? আবির আমাকে কল করে দেখা করতে বলেছে। আবির তো আমাকেও দেখা করার জন্য এখানে আসতে বলেছে। দুজনেই বেশ অবাক হয়। আবির দুজনকে একসাথে দেখা করার জন্য বলেছে। নিশি বলে, আবির আমাদের দুজনকে একসাথে কেন আসতে বলেছে? কি চায় আবির? সেটা আবির আসলেই জানতে পারবো, কিন্তু আবির কোথায়? তখনই একটা গাড়ি এসে পার্কের সামনে থামে। দুজন গাড়ির দিকে তাকিয়ে আছে। গাড়ি থেকে আবির নেমে দুজনের সামনে এসে দাঁড়ায়। দুজনেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। সঞ্জিতা বলে, দুজনকে একসাথে ডাকার মানে কি আবির? আমি তো ভেবেছি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আর তাই আমাকে ডেকেছো, কিন্তু এখানে এসে দেখি তুমি সাজিদারকে। কিন্তু
এখানে এসে দেখি তুমি সানজিদাকে হাসতে বলেছো। দুজনকে একসাথে ডাকার কারণ তো অবশ্যই আছে। কি কারণ বলো? দুজনে হয়তো জানো বর্তমানে আমি কে আর কি করছি। আমার প্রতিশোধ নেওয়া শেষ, আর আজ নিজেকে আইনের হাতে তুলে দেবো। আবিরের কথা শুনে দুজনেরই চোখ ছলছল হয়ে যায়। অশ্রু সজল চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির আবার বলে, সানজিদা আমাকে ভালোবাসে, সেটা অনেক আগেই বলছে। নিশিও বলছো আমাকে ভালোবাসো। আগের সকল কথা আমি ভুলে গেছি, তোমার দেওয়া আঘাতগুলোও। নিশি, সানজিদা, তুমি আমার জন্য যা করেছো আমি তো কখনো ভুলতে পারবো না। এই পৃথিবীতে আমাকে 5 জন মানুষ কোনো স্বার্থ ছাড়াই ভালোবেসেছে। তুমি তাদের মধ্যে একজন। 2 জন আঙ্কেল আন্টি, আর বাকি 2 জন আমাকে নিজের ভাই পরিচয় দেওয়া বোন আর ওর হাজব্যান্ড। আর নিশি, যখন থেকে জেনেছো আমি ছোটোবেলায় তোমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছি, তখন থেকে আমাকে ভালোবাসো। তবে আমি তোমাদের কাউকেই ভালোবাসতে পারবো না। আমার জীবনে আগামীকালে সূর্য উঠবে কি না আমি জানি না। পুলিশকে কল করে এখানে আসতে বলেছি, তারা হয়তো চলেও আসছে। হয়তো আমার ফাঁসি হয়ে যাবে। শেষবারের মতো তোমাদের দেখতে ইচ্ছে হলো, তাই আসতে বলেছি। আবিরের কথা শুনে সানজিদা কান্না করতে করতে আবিরকে এসে জড়িয়ে ধরে। নিশি দৌড়ে এসে আবিরের পা জড়িয়ে ধরে কান্না করে দেয়। নিশি কান্না করতে করতে বলে, তুমি যে খুন করেছো সেটা কেউ জানে না, আর কাউকে জানতেও হবে না। সবকিছু ভুলে আমরা আবার নতুন করে জীবন শুরু করি আবির। প্রয়োজন হলে আমরা দুজনে তোমাকে বিয়ে করব। তবুও তুমি আমাদের ছেড়ে যেও না। আবির, নিশি ঠিক বলেছে। আমরা 3 জন আবার নতুন করে জীবন শুরু করি। তুমি আমাদের ছেড়ে যেও না। আমরা দুজনেই তোমাকে খুব ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। আবির কিছু বলতে যাবে তখনই নিশি দেখে আবিরের পেছনে কেউ তার দিকে রিভলভার তাক করে আছে। নিশি উঠে দাঁড়িয়ে আবির আর সানজিদাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর একটা গুলি এসে নিশির বুকে এসে গেঁথে যায়। মুহূর্তেই নিশির গায়ে সাদা ড্রেসটা রক্তে লাল হয়ে যায়। আবির তাকিয়ে দেখে তন্ময়ের ছোট ভাই তুহিন রিভলভার হাতে দাঁড়িয়ে আছে। আবির যেদিন তন্ময়কে মারে সেদিন বাসার ছাদে বসেছিল তুহিন। তুহিন নিজের চোখে তার ভাইকে খুন হতে দেখে। নিজের ভাইয়ের খুনিকে নিজ হাতে মারবে বলে কাউকে কিছু বলেনি। তুহিন জানতো নিশি আবিরকে খুঁজছে, তাই সে নিশির পিছু করতে থাকে। নিশি যেখানে যেত তুহিনও পিছু পিছু সেখানেই যেত। আজও সে নিশির পিছু পিছু এসেছে। তুহিন যখন আবার গুলি করতে যাবে তখনই পুলিশ তুহিনকে শুট করে দেয়। আবির দৌড়ে এসে নিচেকে জড়িয়ে ধরে তার কোলে শুয়ে দিয়ে কান্না করতে করতে বলে, এটা তুমি কি করলে নিশি? আমাকে বাঁচানোর জন্য তুমি নিজের জীবন দিয়ে দিলে। কেন করলে তুমি এমন? এই পাগল, কান্না করছো কেন? আর আমি তোমাকে নয়, তোমার ভালোবাসাকে বাঁচিয়েছি। তোমার উপর এতদিন যে অন্যায় করেছি, এটা তারই শাস্তি। আর তুমি জানো না, আমি তোমার জন্য মরতেও পারি। আমি এমনটা চাইনি নিশি। আমি তো কখনো আমাকে করা তোমার আঘাতের জন্য তোমার শাস্তি চাইনি। তুমি আমাকে আজ সবচেয়ে বড় আঘাতটা দিয়েছো। অনেক কেঁদেছো আবির, আর কেঁদো না। এবার নতুন করে জীবনটা শুরু করো সানজিদাকে নিয়ে। আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু সানজিদার মতো করে তোমাকে কখনো চাইতে পারিনি। সানজিদা, আবিরকে দেখে রাখিস, আর আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। চুপ কর তুই। এমনটা কথা ছিল না নিশি। তুই নিজের জীবনটা দিয়ে দিলি কেন? আমরা তো একসাথে থাকতে চেয়েছিলাম। ওপরওয়ালা হয়তো সেটাই চাইনি। আবির, আমাকে কথা দাও, তুমি সব ভুলে সানজিদাকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করবে। আর আব্বু আম্মুর কাছে ফিরে যাবে। তোমার কিছু হবে না। আমি তোকে মরতে দেবো না, আমি তোমাকে বাঁচাবোই। পুলিশ দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আবির সানজিদা কান্না করছে। আবির নিশিকে কোলে তুলে নিতে গেলে নিশি বলে, এখন আর কিচ্ছু হবে না। আমার সময় শেষ। একটা অনুরোধ রাখবে আবির? তোমার সব কথা আমি রাখবো। তুমি আমাকে ছেড়ে যেও না। আমাকে তোমার বুকে একটু জড়িয়ে ধরবে? আবির নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। নিশি আবিরকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বলে, আই
লাভ ইউ আবির। বলেই নিশি আবিরকে ছেড়ে দেয়। আবির বুঝতে পেরে নিশিকে বুক থেকে নামিয়ে দেখে নিশি চোখ বন্ধ করে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আবির চিৎকার করে কান্না করে দেয়। সানজিদা আবিরকে জড়িয়ে ধরে কান্না করছে। নিশি সারা জীবনের জন্য হারিয়ে গেছে এই পৃথিবীর বুক থেকে। আবির, সানজিদা সহ পুলিশগুলো কান্না করছে। 5 বছর পর সঞ্জিতা মা, আয়ানকে আমার কাছে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আম্মু, তুমি তো অসুস্থ, আর আয়ান খাবার খেতে গেলে পুরো রুম জুড়ে ছোটাছুটি করে, তোমার কষ্ট হবে তো। আমার দাদু ভাইয়ের সাথে খেলা করলে আমি সুস্থ থাকি, দাও আমার কাছে। সঞ্জিতা মামুনি, তুমি গিয়ে আবিরকে ডেকে নিয়ে আসো, অফিসের সময় হয়ে গেছে তো। আবির উঠে গেছে আব্বু, এখন চলে আসবে। তখনই আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, আব্বু, তোমার কি মনে হয় বলো তো? আজ যে অফিসে মিটিং আছে, আমি কি ভুলে গেছি? তুই তো এত লেট করে নিচে আসছিস না, তাই ভাবলাম ঘুমিয়ে আছিস। আচ্ছা হয়েছে, সঞ্জিতা মা তুই আবিরকে খেতে দে, অফিস চলে গেলে আর কিছুই খাবে না। সানজিদা ঠিক আছে বলে গিয়ে টেবিলে খাবার সার্ভ করতে থাকে। আয়ান দৌড়ে এসে আবিরের কোলে ওঠে। আবির ছেলের কপালে গালে চুমু দিয়ে বলে, আমার আব্বুটা এখনো খায়নি মনে হচ্ছে। তোমার আম্মু তোমাকে এখনো খাবার দেয়নি বুঝি? তোমার ছেলে খাবার খেলে তো খাইয়ে দিব, সেই কখন থেকে পিছনে পিছনে দৌড়াচ্ছি, খাচ্ছেই না। আয়নকে আমার কাছে দে বাবা, তুই কি খেয়ে নে। নাজমা চৌধুরী আয়ানকে কোলে নিয়ে রুমে চলে যায়। নুরুল চৌধুরীর কল আসায় কথা বলতে বলতে রুমের বাইরে চলে যায়। আবির আশেপাশে তাকিয়ে সানজিদাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষতে থাকে। সানজিদা আবিরের হাত শক্ত করে চেপে ধরে বলে, সকাল সকাল দুষ্টুমি হচ্ছে, আব্বু আম্মু চলে আসবে, আর তোমার অফিসের জন্য লেট হচ্ছে তো, খাবার খেয়ে নাও। আমি এখন খাবার খাবো না, একটু পরেই মিটিং শুরু হবে। খাবার খেতে গেলে লেট হয়ে যাবে। মিটিং শেষে অফিসের ক্যান্টিন থেকে খেয়ে নেব। এখন তোমার মিষ্টি রোডের মিষ্টি একটা কিস খাবো। সানজিদা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আবির বুঝতে পেরে সানজিদাকে নিজের দিকে ঘুরিয়ে 4 ঠোঁট এক করে দেয়। 2 মিনিট পর ছেড়ে দিয়ে সানজিদার কপালে চুমু দিয়ে চলে যায়। সানজিদা একা একা হাসতে থাকে। আবির আর সানজিদার জন্য দোয়া করবেন, তাদের সংসার যেন এভাবেই সুখে কাটে। 5 বছর হলো আবির আর সানজিদার সাংসারিক জীবনে। সেদিন নিশির কথা রাখতে আবির পুলিশের কাছে সারেন্ডার করেনি। পুলিশও আর খুঁজে পায়নি আবিরকে। নিশি মারা যাবার পর 1 মাস পর আবির সানজিদাকে বিয়ে করে, আর নুরুল চৌধুরী আর নাজমা চৌধুরীকে আব্বু আম্মু বলে ডাকে, আর অফিসের সকল দায়িত্ব নিজের উপর নিয়ে নেয়। বিয়ের 2 বছর পর আবির আর সানজিদার ঘর আলো করে আয়ান আসে। গল্পটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো